আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, মানসিক স্বাস্থ্য বিষয়ক গবেষণা প্রতিষ্ঠান একাডেমি 21 এর সাপ্তাহিক আয়োজন মনোসংলাপের 43তম পর্বে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমাদের আলোচনার বিষয় প্রবীণদের মানসিক স্বাস্থ্য প্রয়োজন ও পরিচর্যা। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে যুক্ত আছেন ডাক্তার মোহাম্মদ রাহেনুল ইসলাম, রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট, কেন্দ্রীয় মাদকাসক্তি নিরাময় ও পুনর্বাসন কেন্দ্র, ঢাকা। এবং আমাদের সাথে আরো উপস্থিত রয়েছেন সাইদ আবু সাইদ, সাইকোলজিস্ট, সাইকোসোশ্যাল কাউন্সিলর, ব্রাক। এবং আমাদের সাথে কেয়ার গিভার হিসাবে উপস্থিত আছেন রিজু সরকার। আহ, সম্মানিত উপস্থিতি, আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আমরা আমাদের গেস্টদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। এবং আপনাদেরকে প্রথমে একটা কথা বলে নিতে চাই। আজকে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ের সবাইকে জানানোর জন্য আপনারা আপনাদের ফেসবুক থেকে শেয়ার শেয়ার করবেন এবং হচ্ছে অন্যান্য মানুষদেরকে দেখার সুযোগ করে দেবেন। এবং যদি কোনো মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। আমাদের আজকের প্রথমে আমরা অতিথিদের কাছে চলে যাব শুরু কথা এবং হচ্ছে আজকের আমাদের বিষয় নিয়ে তাদের মতামত জানার জন্য। সো প্রথমে আমি চলে যাচ্ছি ডক্টর মোহাম্মদ রাহেনুল ইসলাম স্যারের কাছ থেকে। আহ, আমরা তার কাছ থেকে জেনে নিব আজকের বিষয়ের আহ, মতামত এবং শুরু কথা। জি স্যার। অনেক ধন্যবাদ। ভালো। প্রথমে একটু ক্ষমা চেয়ে নিচ্ছি যে আসলে আজকে একটু নেটওয়ার্কের বোধহয় একটু সমস্যা করছে, এবং আপনাদেরকে ধন্যবাদ জানাতে চাই এরকম একটি তুলনামূলকভাবে অবহেলিত একটি বিষয় নিয়ে আলোচনা শুনতে আমার জন্য। বাংলাদেশ বর্তমানে যে সময়টা পাড়ি দিচ্ছে, এটাকে বলে হচ্ছে একটা পপুলেশন ডিভিডেন্ড একটা পর্যায়ে পার করছে। তার মানে হচ্ছে জনসংখ্যার কিন্তু একটা অংশ, গড় বয়সটা কিন্তু হচ্ছে অনেকটা তরুণদের কাছাকাছি। কিন্তু এই যে পপুলেশন ডিভিডেন্ড, এটা কিন্তু খুব বেশি দিন আমাদের হাতে থাকবে না। আমরা ইদানিং দেখতে পাচ্ছি যে হচ্ছে আস্তে আস্তে কিন্তু বয়োজ্যেষ্ঠদের পরিমাণ বাড়ছে। এর পাশাপাশি আমাদের কিন্তু আরেকটি জটিলতা আমরা অনেকে হয়তো খেয়াল করি। আমাদের পরিবার হয়ে গিয়েছে হচ্ছে নিউক্লিয়ার পরিবার, এবং আমাদের সংস্কৃতি থেকে শুরু করে আমাদের যে বেড়ে ওঠা, এখানে কিন্তু বলা যায় হচ্ছে পশ্চিমা অনেক রকম আহ বৈশিষ্ট্য আমাদের মধ্যে চলে এসেছে। ফলাফল হিসাবে পরিবারগুলো বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, এবং পরিবারের সাথে কিন্তু বয়োজ্যেষ্ঠরা যে একটা নিরাপত্তা পেতেন সেই জায়গায় কিন্তু হচ্ছে সমস্যা তৈরি হচ্ছে। এর পাশাপাশি বয়সের সাথে সাথে কিন্তু হচ্ছে প্রাকৃতিক ভাবে অনেক রকম সমস্যা আমাদের মুখোমুখি হয়, যেটাকে আসলে রোগের বদলে বরং এটা একটা প্রাকৃতিক একটি পরিণতি আমরা বলতে পারি। এবং বয়স্কদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে যদি সবার আগে চলে আসে, আমাদের সব থেকে যদি মেন্টাল হেলথ পয়েন্ট অফ ভিউ থেকে দেখি, ডিপ্রেশনে আসে খুব বেশি। এবং আত্মহত্যার হার, এটা কিন্তু বলা হয় হচ্ছে 60 বছরের উপরের সংখ্যা কিন্তু অনেক বেশি, যদিও বাংলাদেশে কিন্তু আমরা বয়োজ্যেষ্ঠদের মধ্যে আত্মহত্যার হার নিয়ে তেমন গবেষণা করিনি। এর পাশাপাশি আসে কিন্তু হচ্ছে ডিমেনশিয়া, বা যেটাকে স্মৃতিভ্রংশ রোগ বলা হচ্ছে। সেটা কিন্তু হচ্ছে বাংলাদেশে এটা চিকিৎসায় বলি বা এটা রোগ নির্ণয়ের প্রক্রিয়া বলি এখন। আর এর পাশাপাশি আমরা অনেকেই জানি বা বুঝিও যে বয়সের সাথে সাথে কিন্তু আমাদের বহু রকম কিছুর সাথে সমন্বয় করতে হয়। আমাদের চাকরি তখন থাকে না, আমাদের আশপাশে কাছের মানুষ থাকে না, কথা বলার লোক থাকে না, ইত্যাদি ইত্যাদি। এই ক্ষেত্রে যারা আমরা কেয়ার গিভার আছি, যারা আমরা সাইকিয়াট্রিস্ট আছি, যারা সাইকোলজিস্ট আছি, যারা সাইকিয়াট্রিস্ট সোশ্যাল ওয়ার্কার পদে যারা আছে, কিংবা নীতি পর্যায়ে আছি, আমাদের মনে হয় এ ব্যাপারে একটা সমন্বিত একটা পরিকল্পনার প্রয়োজন, দীর্ঘমেয়াদী একটা পরিকল্পনা। তাদের আবাসন থেকে শুরু করে তাদের যে শারীরিক রোগ এবং মানসিক রোগের মধ্যে একটা সমন্বয় দরকার আছে। আর কোনো কিছু কিন্তু বিচ্ছিন্ন নয়। আমাদের একটা বড় সমস্যা হচ্ছে যখন যে দিনটা আসে বা যখন যে সেমিনার টপিকটা থাকে, আমরা এমন ভাবে বলতে থাকি বোধহয় এটাই বোধহয় সবকিছু। কিন্তু আসলে কিন্তু সবকিছু মিলিয়ে কিন্তু আমাদের কিন্তু একটা পরিকল্পনা করতে হবে। আর সাইকিয়াট্রির পয়েন্ট অফ ভিউ থেকে আমি বলতে পারি যে আহ, জি স্যার। একটা মানুষের স্ট্রোক হোক, একটা মানুষের ডায়াবেটিস থাকুক, কিংবা তার আর্থ্রাইটিস থাকুক, বা কোনো ধরনের বিকল বিকল করে দেওয়ার মতো কোনো একটা রোগ থাকুক, বা ক্যান্সারই হোক না কেন, প্রত্যেকটারই কিন্তু একটা সাইকিয়াট্রিক কম্পোনেন্ট আছে। বয়োজ্যেষ্ঠদের এই সমস্যাগুলো যা আছে,
এই ক্ষেত্রে আমাদের বোধহয় একটু সমন্বিত প্রকল্প। আর আমি একটু আপনাদের কাছে একটু অ্যাপ্লাইজ করতে চাই, আমি আসলে ঢাকার বাইরে। হ্যাঁ, ঢাকার বাইরে আমি আহ, মানে নেটওয়ার্ক খুব বাজে অবস্থা, আমি আসলে খুব বেশিক্ষণ আজকে থাকতে পারছি না। যদি আমাকে অনুমতি দেন আমি আজকে একটু আগেই বিদায় নিতে চাই। আর যদি কোনো প্রশ্ন থাকে। হ্যালো, হ্যালো, যদি কোনো প্রশ্ন থাকে। আমাকে কি শোনা যাচ্ছে? আহ, জি স্যার। স্যার আমরা স্যার আমরা আসবো আপনার কাছে আবারও। এরপরে আহ, এরপরে স্যার শোনা যাচ্ছে? আমাকে কি শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। স্যার প্রশ্ন আছে স্যার, আমরা একটু আসবো। আহ, স্যার আমরা একটু আসবো, আমরা তার আগে আমাদের অতিথিদের কাছ থেকে কিছু শুনে নেব। শুভেচ্ছা। জি স্যার শোনা যাচ্ছে। স্যার আমরা আবারও আসবো আপনার কাছে। আমরা এই মুহূর্তে আমরা শুরু কথা এবং আজকের প্রোগ্রাম নিয়ে মতামত জেনে নিব। এর সাথে যুক্ত আছেন আমাদের সাথে যুক্ত আছেন সাইদ আবু সাইদ, সাইকোলজিস্ট, সাইকোসোশ্যাল কাউন্সিলর, ব্রাক। আজকের শুরু কথা এবং দর্শকদের উদ্দেশ্যে এবং আজকের বিষয় নিয়ে যদি স্যার সংক্ষেপে কিছু বলতেন। জি স্যার। আমাকে আমাকে বলছেন আপনার নেটওয়ার্কের সমস্যা, শুনতে পাচ্ছিলাম না। বারিউল ভাই আমাকে বলছিলেন? হ্যালো বারিউল ভাই, আমি স্যার আপনার কথা স্যার সাইদ স্যার, স্যার কি শুনতে পাচ্ছেন? জি জি, হ্যাঁ আমি এখন শুনতে পাচ্ছি আপনার কথা। নেটওয়ার্কের সমস্যা ছিল তো শুনতে পাচ্ছিলাম না, বলেন। হ্যালো। যাই হোক, আমি আমি শুরু করছি। হ্যাঁ, আমার মনে হচ্ছে আমি আজকে যদি আমি ঠিক ধরে থাকি যে আজকের মূল বিষয় আমাদের নির্ধারণ করা হয়েছে প্রবীণ মানসিক স্বাস্থ্য, প্রয়োজন ও পরিচর্যা। ও স্যার আমরা এখন যদি কি প্রথম শোনা থেকে যাচ্ছে? শুরু করি যে আসলে ঠিক আছে, আপনার নেটওয়ার্কে খুব সমস্যা করছে, এখান থেকে আমি একটু অনুমান করতে পারছি। জি সো জি, আমি আলোচনা আমি শুরু করছি। আপনাকে বলছি। বারিউল, আপনি একটু হোল্ড জি করেন। সাইদ সাহেব, জি সরি, আপনি বলছেন। আমি অ্যাপোলজি চাচ্ছি এর শুধু দর্শক শ্রোতা সকলের কাছে। আমি জিয়াউল হক বলছি ইংল্যান্ড থেকে, অ্যাপোলজি চাচ্ছি একাডেমিক চ্যাম্পিয়নের পক্ষ থেকে, এটা টেকনিক্যাল কারণে। বারিউল, আপনি একটু আপনার নেটওয়ার্কটা ঠিক করে নেন, ততক্ষণ আমি একটু দেখছি। সাইদ সাহেব, জি, আপনি আমাদের শুধু দর্শকদের উদ্দেশ্যে দয়া করে কিছু কথা বলুন যে প্রবীণ বয়সে মানসিক স্বাস্থ্য, প্রবীণদের মানসিক স্বাস্থ্য, পরিবেশগত পরিবর্তন, এই সার্বিক বিষয়ে আপনি আগে সূচনা বক্তব্য আমাদের উদ্দেশ্যে দিয়ে নিন প্লিজ। আচ্ছা, আপনাকে অনেক ধন্যবাদ জিয়াউল স্যারকে, উনি চমৎকার ভাবে খুব কথা বলেন, ওনার সাথে আমার আগে পরিচিত ছিল। তো স্যার, আজকে আমি দেখতে পাচ্ছি যে আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই একাডেমিক 21 কে চমৎকার একটি বিষয় নির্ধারণ করার জন্য। আমাদের এবারের বিষয় নির্ধারণ করা হচ্ছে প্রবীণ মানসিক স্বাস্থ্য, পরিচয় ও পরিচর্যা। খুব চমৎকার একটি বিষয়। আমি যদি প্রথমেই বলি যে ইংলিশ এক সাহিত্যে একটা উক্তি দিয়ে শুরু করতে চাই। উনি বলেছিলেন যে আমি কখনো বৃদ্ধ হব না, কারণ বার্ধক্য আমার চাইতে 15 বছর বড়। আসলে সাহিত্য আর বাস্তবতার সাথে অনেক সময় আমরা মিলাতে পারি না। আমরা যে যাই বলি না কেন, তারুণ্য একসময় হারিয়ে যাবে, আমাদেরকে বার্ধক্যের কাছে আত্মসমর্পণ করতে হবে। আমি যদি হাফিজের কথা বলতে চাই, এখন যৌবন যার, যুদ্ধ মিছিলে যাওয়ার শ্রেষ্ঠ সময় তার। আসলে আমাদের যৌবন ফুরিয়ে যায় কালের ধারাবাহিকতায়, আমাদের জীবনের ধারাবাহিকতা চলে আসে আমাদের মধ্যে বার্ধক্য। আর বার্ধক্যের নিয়ে আজকে আলোচনা। আমি সবাইকে, উপস্থিত সবাইকে অনেক ধন্যবাদ জানাই আমি আলোচনা শুরু করছি। প্রথমে আমি যদি বলি যে মানসিক স্বাস্থ্য কি, আমরা জানি যে মানসিক স্বাস্থ্য হচ্ছে আমাদের সেই এক ধরনের যোগ্যতা, যে যোগ্যতা করে আমি আমার নিজের মধ্যে যে ইন্টার ইন্ডিভিজুয়াল যে কোয়ালিটি গুলো আছে বা আমাদের যে স্কিল গুলো আছে তার সাথে নিজেকে মানিয়ে নিতে পারি। পাশাপাশি হচ্ছে
আমি আমার সোসাইটির সাথে, আমার পরিবারের সাথে এবং আমার সারাউন্ডিং যারা আছে তাদের সাথে মিলিয়ে নেওয়ার ক্ষমতা নামে হচ্ছে মানসিক স্বাস্থ্য। আর এই স্বাস্থ্য, মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে আমি যদি বলি যে অস্বাভাবিকতা, মানসিক অস্বাভাবিকতা বা রোগীর সাথে কোনো একটা সম্পর্ক নেই। আমি যদি আরেকটু স্পষ্ট করে বলতে চাই, মানসিক স্বাস্থ্য হচ্ছে মন, আচরণ এবং আবেগের একটা সমন্বয়। আমরা জানি যে আমরা কোন একটা বিষয়ের প্রেক্ষিতে একটা বিষয় নিয়ে চিন্তা করছি, বা আমরা এই চিন্তা করার ফলে একটা বিষয় আমরা অনুভব করছি, কোন ধরনের অনুভূতি আমাদের মধ্যে আসছে, এই অনুভূতির ফলে আমরা পরিবেশের সাথে এক ধরনের রেসপন্স করছি। এই যে হলিস্টিক ধারণাটাই হচ্ছে মানসিক স্বাস্থ্য। আমরা যদি তাকাই যে আমাদের বিশ্বের বার্ধক্যে বা আমাদের যারা ওল্ড এজ পিপুল আছেন, এখানে আমরা চিন্তা করি যে বৃদ্ধ যারা আছেন, প্রবীণ লোক যারা আছেন, আমরা বিভিন্ন পরিসংখ্যানে দেখতে পাচ্ছি বর্তমান বিশ্বে 60 বছরের ঊর্ধ্বে লোক রয়েছে এমন হচ্ছে টোটাল জনসংখ্যার 11%। অর্থাৎ আমরা যদি দেখি যে বর্তমান বিশ্বে যাদের বয়স 60 এর ঊর্ধ্বে এরকম লোক রয়েছেন 86 কোটি, যার পরিসংখ্যানটা দাঁড়াবে 2050 সালের মধ্যে 200 কোটি। অর্থাৎ আমাদের টোটাল অল পপুলেশনের 11% থেকে এটা 22% উপনীত হবে। অর্থাৎ অলরেজ যারা আছেন প্রবীণদের সংখ্যা দিন দিন আরো বাড়তেই থাকবে। কাজেই ওনাদের মানসিক স্বাস্থ্যের প্রতি আমাদের যত্ন নেওয়া উচিত। আমরা মনে করছি যে আজকে আমরা যে পৃথিবীতে দাঁড়িয়ে আছি তার সম্পূর্ণ না হলেও তার 80% অবদান হচ্ছে আমাদের প্রবীণদের। আমরা জানি বার্ধক্যের বিভিন্ন মানসিক সমস্যার মোকাবেলা হচ্ছে আমাদের প্রবীণরা। আমরা দেখি যে বয়সের সঙ্গে সঙ্গে আমাদের প্রবীণদের কর্মক্ষমতা লোপ পায়, অনেকে হচ্ছে বউ কোচকায়। জি হ্যালো, জি জি জি, আমি আপনাকে এখানে একটু বিরতি দিতে চাচ্ছি, কিছু মনে করবেন না। আমি আপনার আলোচনায় আসবো। আমি এর আগে আপনার আলোচনার সুবিধার্থে, অর্থাৎ আপনার যে প্রাসঙ্গিকতায় আপনি বলছেন যে 11% প্রায় 86 কোটি জনসংখ্যা, অর্থাৎ সিনিয়র সিটিজেন্স আমাদের ইয়েতে আছে। আমাদের বাংলাদেশেও আমরা দেখতে পাই বয়স্ক লোকের সংখ্যা বেড়েছে গড় আয়ু বাড়ার কারণে। আমাদের সম্মুখে রিজু সরকার ভাই আছেন, যিনি একজন কেয়ার গিভার, যিনি সিনিয়র সিটিজেন দের কেয়ার প্রোভাইড করছেন। আমি ওনার কাছ থেকে ওনার বাস্তব অভিজ্ঞতাটা, ওনার পার্সপেক্টিভটা শুনে আসি, এরপর আমি আপনার কাছে ফেরত আসছি। রিজু সরকার, জি জি, আসসালামু আলাইকুম। আপনাদেরকে সালাম জানাই। তো আমি যেটা বলবো যে আমার বাসায় দুজন সিনিয়র সিটিজেন এই মুহূর্তে রয়েছেন। আমার শ্বশুর এবং আমার শাশুড়ি, ওনারা আমার সাথেই থাকেন। তো আমার শ্বশুরের বয়স অ্যাবাউট 67 to 68 হবে। তো আমি আসলে আলহামদুলিল্লাহ বলবো যে তাদের কাছ থেকে আমি যথেষ্ট ফিডব্যাক পাই এবং যথেষ্ট সাপোর্ট পাই। আমি আসলে মাঝে মধ্যে তাদের সাথে চলতে ফিরতে গেলে তাদের বিভিন্ন বিষয় এবং বিভিন্ন সমস্যা তাদের সাথে আমি সম্মুখীন হই। তো আজকে আমি আসলে আপনাদেরকে জানাবো যে আসলে কি কি সমস্যার মানে আমার কাছে ফিল হয়, অথবা কি মানে তাদের কাছ থেকে আমি কি ধরনের সাপোর্ট পাই, বা এই যে ওনাদের সাথে যে আমাদের যে একটা সম্পর্ক বা কি সমস্যা, এই জিনিসগুলো আমরা যদি জানতে পারি বা এই সমস্যার যদি সলিউশন বা পরামর্শ যদি আমরা আজকে জানতে পারি, তাহলে অবশ্যই প্রবীণদের মানসিক সমস্যা রিলেটেড যে আজকে যে অনুষ্ঠান হচ্ছে সেটা আমাদের জীবনে একটা ভালো কিছু বয়ে আনবে আশা করছি। তো আমি আসলে সমস্যার কথা যদি বলতে যাই, তাহলে দেখবো যে আমার শ্বশুরের কথা যদি আমি একটু চিন্তা করি, তাহলে আমি যেটা বলতে চাচ্ছি যে দেখা যাচ্ছে যে উনি অনেক সময় অনেক কিছু ভুলে যান। অর্থাৎ মানে উনি আমি হয়তো কিছু বলেছি যে উনাকে যে এই কাজটা উনাকে করতে হবে, তখন উনি হয়তো অনেক সময় ভুলে যাচ্ছেন, অথবা উনি খুব ওভার এক্সাইটেড হয়ে যাচ্ছেন, বা মানে খুব চিন্তা করছেন, একটা বিষয় নিয়ে খুব চিন্তা করছেন। ওনাকে যদি কোনো টাস্ক দেওয়া হয় তাহলে উনি বারবার সেটা নিয়ে চিন্তা করেন, ওটা শেষ না করা পর্যন্ত তার মধ্যে একটা অশান্তি সব সময় কাজ করে। অথবা উনি সবসময় ছটফট করেন। ধরেন আমাদের বাসার মধ্যে যদি মানে ওনাকে অবজার্ভ করি, দেখা যায় যে একটা রুমে কিছুক্ষণ থাকেন, আবার আরেকটা রুমে যান, আবার কোনো সময় বাসা থেকে বের হয়ে যান, আবার উপরে আসছেন। মানে সব সময় একটা দুশ্চিন্তা বলবো না, যে একটু
ছটফট করতে থাকেন, এরকম একটা জিনিস আমি তার মধ্যে খুঁজে পাই। আরেকটা জিনিস আমি উনাকে আমি খুব ভালোভাবে অবজার্ভ করি যে উনি যখন কোথাও বেড়াতে যান, সেটা আমার বাসায় হোক অথবা তার নিজের হোম ডিস্ট্রিক্টেই হোক অথবা তার ছেলের বাসায় হোক, যেখানেই যান সেখানে গিয়ে 2-3 দিন থেকেই আবার মানে ওইখানে যাওয়ার জন্য সে খুব আগ্রহী হয়, কিন্তু আবার তিনি আবার সেখান থেকে ফিরে আসার জন্য আবার চেষ্টা করেন যে না আমার এখানে ভাল লাগছে না। অর্থাৎ আমি যেটা বুঝতে পারি যে উনার মধ্যে উনার মানে সবসময় একটা মনের মধ্যে হয়তো এটা চিন্তা হয় যে ওখানে গেলে আমার ভালো লাগবে বা ওখানে গেলে ভালো লাগবে, আবার ওইখানে যাওয়ার পরে তার হয়তো সে আগ্রহটা উনি হারিয়ে ফেলেন, আবার হয়তো উনি আবার আমাদের কাছে ফিরে আসেন। তো এটা কিন্তু ওনার একটা সাইক্লিক অর্ডারে নিয়মিত চলছে। তো আমি হ্যাঁ আপনি দয়া করে আমি আপনাকে এখানে থামাই। এই যে চেঞ্জ অফ সিচুয়েশন এন্ড এনভায়রনমেন্ট এন্ড সার্কামস্টেন্সেস, এইটা হচ্ছে অ্যাডাপ্টেশন বুড়ো বয়সে সিনিয়র সিটিজেনদের। আপনি আরো একটা বিষয় নিয়ে এসেছেন যে ভুলে যায়, মেমোরি যে কম্প্রোমাইজ হচ্ছে, ভুলে যাওয়া, ডিমেনশিয়া। আমরা এই বিষয়ে আপনার কাছে আবার আসবো। আমি আপনার কাছ থেকে যেটুকু পেয়েছি একজন কেয়ার গিভার হিসাবে, আমি আবু সাইদ সাহেবের কাছ থেকে এই বিষয়টা আলোচনা শুনে আসি। তার আগে আবু সাইদ সাহেব আপনার কাছে আসার আগে আমি এই যে মেন্টাল সিনিয়র সিটিজেনদের মেন্টাল হেলথ, এইখানে এটা বোঝার জন্য একটা ধৈর্য দরকার। আর এদের ওনাদেরকে অর্থাৎ যে কেয়ার দেওয়া হবে, এই কেয়ার গিভার যারা থাকবেন তাদের জন্য কেয়ার দেওয়ার ক্ষেত্রেও একটা ধৈর্য দরকার। কারণ হলো একজন সিনিয়র সিটিজেন 60, 70, 80 বছর বয়সে এই যে জীবনের এই এতটা বছর পার হয়ে এসছেন, তার জীবনের এই সময়ে এসে তার ফিজিক্যাল ক্যাপাবিলিটিস এটা কম্প্রোমাইজ হয়ে গেছে ইতিমধ্যেই। বিভিন্ন অসুখে আক্রান্ত, কেউ হাই ব্লাড প্রেশারে আক্রান্ত, কেউ কি বলে ডায়াবেটিসে আক্রান্ত, কেউ অন্য কোনো অসুখে আক্রান্ত, শরীর দুর্বল হয়ে গেছে, সেটা একটা দিক। এই সব কিছুর একটা ইম্প্যাক্ট শরীরের উপরে পড়ে। এর সঙ্গে আর একটা আছে বিরিভমেন্ট। আবু সাইদ আপনি এটা খুব ভালো করে জানবেন যে বিরিভমেন্ট একটা বড় ফ্যাক্টর। কারো বাবা মারা গেছে, কারো সন্তান মারা গেছে, নিজেও দুর্বল পজিশনে চলে এসেছেন। তো জনাব আবু সাইদ, আপনি এই যে পিকচারটা আমাদের বিজু সরকার বললেন যে ডিমেনশিয়া, ভুলে যান ওনার শ্বশুর, এই যে পারিপার্শ্বিক, আমরা সমস্যা হলো যে চিকিৎসা বিজ্ঞান এই সবগুলো কিওর করতে পারবে না। অর্থাৎ এমন কিছু অসুখ আছে যেগুলো নন কিওরেবল, যেগুলোকে করা যাবে না, অর্থাৎ কিওর করা যাবে না। আর ডক্টর রেহান থাকলে খুব ভালো হতো, টেকনিক্যাল কারণে উনি এখানে থাকতে পারেননি। তো পরিবেশটা, অনুকূল পরিবেশ তৈরি করা এবং সাপোর্ট দেওয়া, মেন্টাল সাপোর্ট, এটা হচ্ছে বড় বিষয়। আপনি এই বিষয়টা আমাদেরকে একটু, আমাদের এই যে দর্শক সহ আমাদের বিজু সরকার ভাই আছেন, যারা এই বিষয়টা একটু অ্যাড্রেস করবেন। জি ভাই, চমৎকার একটা বিষয় উল্লেখ করলেন যে ডিমেনশিয়ার যে বিষয়টা, আসলে ভুলে যাওয়া, তাৎক্ষণিক একটা বিষয় দেখা যাচ্ছে ওনারা ভুলে যাচ্ছেন। ডিমেনশিয়ার আসলে প্রধান লক্ষণটা হচ্ছে বা মনে না থাকা। ছোটবেলার অনেক সব স্মৃতি আমরা দেখা যাচ্ছে বিদ্যুতের ক্ষেত্রে বা প্রবীণদের ক্ষেত্রে ওনারা মনে করতে পারেন, কিন্তু দেখা যাচ্ছে 1 ঘন্টা আগে ওনাকে হয়তো খাবার দেওয়া হয়েছিল বা ওনাকে ওষুধ খাওয়ানো হয়েছিল, কিন্তু এটা উনি ভুলে গেছেন। তো অনেকে আসলে আমরা ওনাদের যে সাইকোলজিটা, প্রবীণদের সাইকোলজিটা বুঝতে পারি না বোঝার ফলে আমরা অনেক সময় ওনাদের সাথে অমানবিক আচরণ করি এবং মনে করি যে ওনারা একটা বান করছেন বা অহেতুক এই বিষয়টা ওনারা অবতারণ করছেন। এটা এমন হয়ে থাকে, আমি দেখেছি যে বিভিন্ন পরিবারে দেখেছি, ফ্যামিলি কাউন্সিলিং দিতে গিয়ে, যে ওনারা সবসময় ওই বৃদ্ধ লোকটিকে বা প্রবীণ মানুষটিকে অনেক বেশি দোষারোপ করেন। ওনারা মনে করেন যে উনি বান করে বা ইচ্ছাকৃতভাবে এরকম করছেন, কিন্তু আসলে না। ওনারা এটা হচ্ছে এক ধরনের সাইকোলজিক্যাল ক্রাইসিস, এটা উনি ফেস করছেন। ওনারা এটা মনে রাখতে পারছেন না, ওনার এটা বয়স এবং ওনার কিছু এনভায়রনমেন্টাল ফ্যাক্টর অবশ্যই আছে। ভাই আরেকটা বললেন যে এনভায়রনমেন্ট ফ্যাক্টর তো অবশ্যই আছে। আমরা দেখি যে প্রবীণরা এই সময় তারা যখন চাকরি থেকে অবসরে আসে, অবসরে আসার পরে তাদের একটা নিজস্ব জগতের তাদের রচিত হয়, যেখানে তাদের পূর্বে অনেক একসাথে হয়তো অনেক কলিগ ছিল, তাদের নতুন একটা পরিবেশ তারা নিজেদেরকে মানিয়ে নিতে পারছেন না। এটাও কিন্তু একটা বিশাল ফ্যাক্ট তাদের সাইকোলজির ক্ষেত্রে। আমরা দেখতে পাই যে আমাদের মধ্যে একটা ধারণা থাকে যে সার্বিক তারা যখন বয়স হয়ে থাকে আস্তে আস্তে তাদের কর্মক্ষমতা লোপ পায়, শারীরিক কিছু পরিবর্তন ঘটে, কিছু মানসিক পরিবর্তন ঘটে, সাথে কিন্তু তার পরিবেশের পরিবর্তন ঘটে। যে লোকটা চাকরি ছেড়ে নতুন ভাবে পরিবারে এখন অবসর নিয়ে পরিবারে আসছে,
সে কিন্তু আগের মতো তার সেই পরিবেশটা পাচ্ছে না। তার অনেক আশা থেকেছে তার সন্তানদের সাথে থাকবে, তার নাতি নাতনি বা তাদের ফ্যামিলির সাথে থাকবে, কিন্তু দেখা যায় তার সন্তানরাও বিভিন্ন প্রয়োজনে বা নিজেদের কাজের প্রয়োজনে, জীবিকার প্রয়োজনে অন্যত্র অবস্থান করেন। ফলে তার মধ্যে একটা সোশ্যাল আইসোলেশন থাকে, তিনি কিন্তু সামাজিকভাবে বিচ্ছিন্ন হয়ে পড়েন। এই যে তার বিচ্ছিন্নতা বোধ তাকে ডিপ্রেশনের দিকে ঠেলে দেয়। তার মধ্যে এক ধরনের আমরা দেখতে পাই যে বিষণ্ণতা কাজ করে, একাকিত্ব কাজ করে, পরিবারের সমস্যা দেখা দেয়। আর আমরা যদি দেখি বিভিন্ন ভাজে বিভিন্ন দিক থেকে দেখতে পাই যে তারা আগে যেভাবে কাজ করতে পারতো সেভাবে কিন্তু তারা ওই সময়টাতে কাজ করতে পারে না। মানুষের সাথে তারা মানুষকে এড়িয়ে চলে, সোশ্যাল অ্যাভয়েডেন্স তাদের মধ্যে চলে আসে। এমনকি অনেকের ক্ষেত্রে দেখা গিয়েছে যে দীর্ঘদিন এই পরিস্থিতি চলার ফলে তাদের মধ্যে সুইসাইড আইডিয়েশন বা থট চলে আসছে। নিজেদের মধ্যে আত্মহত্যার চিন্তাটাও কিন্তু ওনারা বুঝতে পারে না। কাজে আমাদের উচিত হবে শুধু যে প্রবীণদেরকে শারীরিক স্বাস্থ্যের দিকটা আমরা জানি বা বুঝি, কিন্তু তাদের যে সবচেয়ে ইনভিজিবল পাওয়ার, সোশ্যাল বা সাইকোলজিক্যাল সাপোর্টটা যেটা দেওয়া প্রয়োজন সেটা কিন্তু আমরা দিতে পারছি না। সেটা আমাদের একটা ব্যর্থতা আমরা বলা চলে। এক্ষেত্রে আমি মনে করি যে ভাই বললেন যে ডিমেনশিয়ার কথা বললেন বা ভুলে যাওয়ার কথা বললেন বা স্মৃতি অপভ্রংশের কথা বললেন, এক্ষেত্রে আমার এখন পর্যন্ত কোনো কার্যকরী 100% ওষুধ কিন্তু আবিষ্কৃত হয়নি। এক্ষেত্রে আমার কাছে মনে হয় আমরা যারা পরিবারে আছি তাদের উচিত হবে ওই ব্যক্তির প্রতি আন্তরিক হওয়া, তাকে বোঝা, তাকে সামাজিক, অর্থনৈতিক এবং পরিবারের দিক থেকে যত ধরনের সাপোর্ট প্রয়োজন হয় সেটা দিয়ে তাকে সক্ষম করে তোলা। আরেকটা বিষয় আমাদের ধন্যবাদ সাহিদ সাহেব, আমি আপনার কাছে আসছি। আমি আসছি আপনার এই যে ডিমেনশিয়ার কথা প্রসঙ্গে আমি আমার দর্শকদের এবং দর্শক শ্রোতা এবং আমাদের রিজু সরকার যিনি আছেন কেয়ার গিভার, আমি একটা জিনিস এখানে অ্যাড করতে চাই। সেটা হচ্ছে ডিমেনশিয়া, এটা ঠিক যে ডিমেনশিয়া ট্রিট করা যায় না, মানে এটাকে কিওর করা যায় না, নন কিওরেবল ডিজিজ। এটা স্লো প্রোগ্রেস হয় এবং এটা মানুষকে ক্রিপল করে ফেলে। এটা ওভার দ্য টাইম বেশ কয়েক বছর সময় লাগে, কিন্তু এর প্রোগ্রেশনটাকে একটা সার্টেন লাইফস্টাইল, জীবন যাত্রার একটা বিশেষ মানে ধরন যদি আমরা অবলম্বন করি, মেনে চলি, তাহলে এর প্রোগ্রেশনটাকে ঠেকানো যায়, এটাকে ডিলেড করা যায়, দীর্ঘমেয়াদী একটা একটা এমন অবস্থা সৃষ্টি করা যায় যেখানে এই যে রোগটা মানে এগোবে, রোগের ব্যাপ্তি বাড়বে খুব ধীর গতিতে, ফলে কোয়ালিটি অফ লাইফ ইমপ্রুভমেন্ট করা যায়। সেই ক্ষেত্রে যেটা করতে হবে সেটা হলো ওই যে বললাম লাইফ প্যাটার্ন। ডিমেনশিয়া হলে বিভিন্ন কারণে ডিমেনশিয়া হতে পারে। ডিমেনশিয়া একটা বিরাট অনেক বড় টার্মিনোলজি, এখানে অনেকগুলো কারণ আছে। তো ওল্ড এজে যে ডিমেনশিয়া, সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে যেখানে ভাস্কুলার ডিমেনশিয়া হতে পারে, যেটা কমন যেটা হয় আলজাইমার্স ডিজিজ থেকে ডিমেনশিয়া হতে পারে, ব্রেন সেল ড্যামেজ হয়ে গেলে সেখানে ডিমেনশিয়া, মেমোরিতে সমস্যা হয়, এটা সবারই হয় এবং কোনো না কোনো পর্যায়ে জীবনের একটা পর্যায়ে এসে হয়। সেই ক্ষেত্রে এরকম ক্ষেত্রে যদি কিছু হয়, যে আপনি যে বললেন আপনার শ্বশুরের কথা বা এরকম সিনিয়র বাবা মা, আত্মীয় স্বজন, শ্বশুর শাশুড়ি যারা আছেন, তাদের ক্ষেত্রে যদি এটা হয়, তো সেক্ষেত্রে সবচেয়ে বড় প্রয়োজন হচ্ছে ধৈর্য। এই ডিমেনশিয়া রোগীরা ভুলে যান, তারা ধৈর্যহারা হয়ে যান, তারা খিটখিটে মেজাজের হয়ে যান। মেজাজ খিটখিটে হলে যেটা হয়, খেতে চাইবেন না, মন খারাপ হলে খেতে চাইবেন না। তো ডিমেনশিয়া এই সিনিয়র সিটিজেনদের মানসিক অবস্থা খারাপ হওয়ার অন্যতম একটা কারণ হচ্ছে লোনলিনেস। এই লোনলিনেসটা কে তাৎক্ষণিকভাবে মানে এটাকে অ্যাডজাস্ট করা দরকার। লোনলিনেস যদি হয়, রাতে ঘুম হবে না, ইনসমনিয়া দেখা দেবে, ঘুম হবে না। রাতে যদি ঘুম না হয়, দিনের বেলা তার শরীর আরো খারাপ করবে। এখন আপনি রিজু সরকার, আপনি বলেন, আপনি যে কেয়ার গিভার হিসাবে আপনার শ্বশুর এবং যাদের দেখছেন তাদের বেলায় কি আপনি এরকম কিছু সম্মুখীন হয়েছেন কিনা, আপনি আপনার নিজের অভিজ্ঞতাটা আমাদের সাথে শেয়ার করেন। এরপরে আমি সাইদ আবু সাইদ সাহেবের কাছে এই বিষয়টা নিয়ে যাবো ইনশাআল্লাহ। জি, শুধু দর্শক, আমি আপনাদেরকে একাডেমি 21 এর পক্ষ থেকে আবার জানিয়ে রাখি যে আজকে টেকনিক্যাল কারণে আমাদের ডক্টর রেহান সাহেব, যিনি রেসিডেন্ট সাইকিয়াট্রিস্ট মাদকাসক্তি নিরাময় কেন্দ্র ঢাকা, তিনি জয়েন করেও থাকতে পারেননি। আর আমাদের যেন উপস্থাপক যিনি ছিলেন, তিনিও আজকে তার টেকনিক্যাল কারণে, ত্রুটির কারণে যুক্ত হয়েও বের হয়ে যেতে হয়েছে। মাঝখান থেকে বিষয়বস্তুর গুরুত্ব বিবেচনায় আমরা প্রোগ্রামটা আজকে বাতিল করিনি। আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন বাংলাদেশের জনপ্রিয় সাইকোলজিস্ট সাইদ আবু সাইদ সাহেব, আর একজন কেয়ার গিভার আছেন।
আমি জিয়াউল হক একাডেমি 21 এর পক্ষ থেকে আপনাদের সঙ্গে আছি। আপনাদের কোনো প্রশ্ন থাকলে দয়া করে প্রশ্ন করতে পারেন, আমরা চেষ্টা করবো আমাদের সীমিত সামর্থ্যে আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার। জি, জনাব রিজু সরকার। জি, স্যার যে কথা বললেন, স্যার যে প্রশ্ন করলেন যে ভুলে যাওয়া বা ডিমেনশিয়া, এটার কিছু কিছু পয়েন্ট উনি বলেছেন যে এ কারণে হতে পারে, যেমন লাইফ প্যাটার্ন একটা বড় ইম্পর্টেন্ট বিষয়। তারপর হলো এর কারণে মানুষ মানে যারা বয়স্ক তারা ধৈর্য হারা হয়ে যান। আর একটা বিষয় বললেন হলো লোনলিনেস, একাকিত্বতা। তো এই একাকিত্বতার কারণেও ভুলে যেতে পারেন, কারণ সে টায়ার্ড থাকেন, এই কথাগুলো উনি বলছিলেন। তো আমার ক্ষেত্রে মানে অভিজ্ঞতা যদি বলি, তো আমার ক্ষেত্রে একটু ভিন্নধর্মী অভিজ্ঞতা। এ কারণে বলবো যে আমার সাথে আমার শ্বশুর থাকেন এবং আমার শাশুড়িও থাকেন এবং তার মেয়ে সাথেই থাকছেন, যে কারণে এবং আমার আলহামদুলিল্লাহ আমার ছেলেদের দেখাশোনা করেন। তো যে কারণে আমাদের পরিবারের মধ্যে একটা সবসময় একটা প্রফুল্লময় একটা পরিবেশ সবসময় বিরাজ করে। তো আমি এক্ষেত্রে বলবো যে মানে যথেষ্ট উনি মানে যে একাকিত্বতার যে কথাটা বললেন স্যার, সেটা আমার শ্বশুর ওইভাবে ফিল করেন না, তবে তিনি ফিল করেন তার হোম ডিস্ট্রিক্টে, তিনি ফিল করেন তার গ্রামের বাসার কথা তিনি ফিল করেন। এই উনি কিছুদিন পর পরই দেখা যায় যে উনার গ্রামের বাসায় উনি ফিরে যান এবং যাওয়ার পরে ওইখানে গিয়ে আবার যখন একাকিত্বতা ফিল করেন তখন আবার আমাদের কাছে চলে আসেন। তো আমি এইটুকু বলতে পারি যে উনার মানে যে একাকিত্ব যে ফিলিংটা, সেটা আসলে হচ্ছে যে উনার ছোটবেলার কথা বা গ্রামের কথা, এই জিনিসটা উনি সবসময় স্মরণ করেন, বা তার তিনি যাদের সাথে ওঠা বসা করেছেন তাদের সঙ্গ না পাওয়া, এইটা উনি ফিল করেন, এটা আমি বুঝি। কিন্তু যদি পারিবারিক যে বন্ধনের কথা যদি বলেন, সেক্ষেত্রে আমি বলবো যে উনি বেশ প্রফুল্লই থাকেন, সবসময় উনার মুডটা চিরফুলি থাকে। সো আমি যেটা মনে করব, আমি যেটা বলতে চাচ্ছি যে আমার শ্বশুর যতটুকু না ভুলে যান, তার থেকে আমি মনে করি যে উনি বেশ প্রফুল্লই থাকেন আমার বাসায়, কিন্তু উনি মাঝে মাঝে এই যে আমি যেটা বললাম যে ডিসস্যাটিসফ্যাকশনে থাকে, উনার মনটা সব সময় মানে মানে বিভিন্ন রকম মানে মনের মধ্যে বিভিন্ন রকম চাওয়া উনার, যে কারণে উনি বিভিন্ন জায়গায় ছোটাছুটি করেন। এটা আমি সব সময় খেয়াল করেছি। জি, আপনাকে আমি এখানে একটু, আপনি চমৎকার একটা বিষয় নিয়ে এসেছেন। যারা শুধু দর্শক শ্রোতা, আপনারা যারা এই এল্ডারলি সিটিজেন অর্থাৎ সিনিয়র সিটিজেন, যারা বয়স্ক প্রবীণ ব্যক্তিদের কেয়ারের সঙ্গে সংশ্লিষ্ট, দয়া করে আমি আপনাদেরকে অনুরোধ করব, রিজু সরকারের এই যে উনি যে কথাটা বললেন যে ওনার শ্বশুর শাশুড়ি দুইজনেই ওনার ছেলে মেয়ের যত্ন নেয়াতে এবং এই যত্ন দেখাশোনাতে ওরা ওনার কাছে থাকছেন এবং ওনারা প্রফুল্ল থাকছেন, এই জিনিসটার প্রতি আমি আপনাদের মনোযোগ আকর্ষণ করছি। প্রবীণ বয়সে, সিনিয়র এই রিটায়ার্ড বয়সে ঘনিষ্ঠ পারিবারিক পরিবারের সদস্যদের ঘনিষ্ঠ সংস্পর্শটা একটা বড় ইস্যু, একটা বড় উপাদান তাদেরকে মানসিকভাবে প্রফুল্ল রাখার ক্ষেত্রে। আর যত বেশি মানসিকভাবে প্রফুল্ল থাকবে, যত বেশি এইরকম সাংসারিক কাজে ব্যস্ত থাকবেন তারা, তত বেশি তারা রাতে ঘুমাবেন ঠিক মতো, তাদের সময়টা প্রোডাক্টিভ সময় কাটবে, তাদের মানসিক তৃপ্তি থাকবে। আমি আবু সাইদ সাহেব, আপনি এসছেন মাঝখানে, আপনি কিছুক্ষণের জন্য বোধহয় আপনার টেকনিক্যাল কারণে আপনি চলে গিয়েছিলেন। আমি আপনার কাছে এই প্রশ্নটা নিয়ে আসতে চাই যে প্রবীণ সিটিজেনদের, প্রবীণ জনগোষ্ঠীর মানসিক সাপোর্ট দেওয়ার ক্ষেত্রে পরিবারের ঘনিষ্ঠ সম্পৃক্ততা কতটা গুরুত্বপূর্ণ? জি, আমার মনে হয় সাইদ স্যারকে আমরা আবার হারিয়েছি। আমি দুঃখিত সুধী দর্শক, আজকে আমাদের টেকনিক্যাল কারণে আমরা অতিথিদেরকে মানে ঠিক মতো যুক্তও করতে পারলাম না, যুক্ত করে রাখতেও পারলাম না। আমরা আসলেই ক্ষমা প্রার্থী আপনাদের কাছে। আমাদের দর্শকদের ভেতর থেকে মন্তব্য করেছেন চমৎকার আয়োজন,
ধন্যবাদ জানিয়েছেন। মনোয়ার হোসেন, ডক্টর মনোয়ার হোসেন, উনি লন্ডন থেকে, উনি স্যার আমি আসলে নেটওয়ার্কের সমস্যার জন্য কিছু সময় বাইরে ছিলাম। জি স্যার। আমি আপনার কাছে আসছি। ডক্টর মনোয়ার হোসেন লন্ডন থেকে উনি মন্তব্য করেছেন, স্পিরিচুয়াল হেলথ কেয়ার কুড প্লে অ্যান ইম্পর্টেন্ট রোল হিয়ার। ইয়েস, ইট ক্যান। উই উইল কাম ব্যাক টু দিস পয়েন্ট। শাহিদ আবু সাহেব, আমি আপনার কাছে যে প্রশ্নটা করেছিলাম সেটা হচ্ছে যে পারিবারিক যে সদস্যদের ঘনিষ্ঠ সংস্পর্শ এবং টেন্ডার কেয়ার, যেটা বলে দরদি যত্ন, এটা সিনিয়র সিটিজেনদের মানসিক সুস্থতার ক্ষেত্রে, তাদেরকে সুস্থ এবং শান্ত রাখার ক্ষেত্রে কতটা ভূমিকা পালন করতে পারে? জি, আপনি যদি একটু বলতেন। স্যার আমরা তার আগে ছোট্ট আরেকটি অন্য বিষয় নিয়ে আমি একটু অবতারণা করছি। এখানে আমরা প্যারেন্টিং এর ক্ষেত্রে বলে থাকি যে সন্তান যখন ভূমিষ্ঠ হয় তখন মায়ের স্পর্শটাও তার ব্যক্তিত্বের গঠনের ক্ষেত্রে পরবর্তী সময় অনেক গুরুত্বপূর্ণ। ঠিক তেমনি যারা প্রবীণ আমাদের আছে, আমাদের পরিবারের সদস্যদের স্পর্শটাও তার জন্য খুব গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা ভাই খুব চমৎকার ভাবে বললেন যে আমাদের যে যৌথ পরিবারের কথা আমরা জানি যে একক পরিবার হচ্ছে এখন যৌথ পরিবার বলে ভেঙে। এক্ষেত্রে কিন্তু যৌথ পরিবার থেকে যে ধরনের আপনার এক ধরনের যে নিঃসঙ্গতা বা একাকিত্ব সেটা কিন্তু কম থাকে। দেখা যাচ্ছে পরিবারের সদস্যদের ক্ষেত্রে সবাই কোনো না কোনো ভাবে তার সংস্পর্শে আসছেন, তার সাথে কথা বলছেন, সে চিন্তা করার মতো কোনো ধরনের সুযোগ পান না যেমন। কিন্তু দেখা যাচ্ছে এখন সময় আমরা দেখতে পাচ্ছি যে পরিবারগুলো ভেঙে ছোট ছোট হচ্ছে, একক পরিবার হচ্ছে, এবং এক্ষেত্রে কিন্তু প্রবীণরা অনেক বেশি সাইকোলজিক্যালি ক্রাইসিসের মুখোমুখি হচ্ছেন। আমরা দেখতে পাই যে বিভিন্ন ক্ষেত্রে পরিবার যেমন ভূমিকা রাখছে প্রবীণদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে, তেমনি আমাদের সোসাইটির কিছু দায়িত্ব আছে। সব দিক থেকে আমাদের ভূমিকা রাখার একটা ক্ষেত্র এখানে আমরা তৈরি করতে পারি। আমরা দেখি যে পরিবারের সদস্যরা যদি কেয়ার হয়, আমরা যদি বিশেষ করে আমাদের কি বুঝতে হবে যে মানসিক স্বাস্থ্যটা কি। একজন প্রবীণ মানুষকে কখনো আমি তরুণ মানুষকে দিয়ে কল্পনা করবো না। প্রবীণকে প্রবীণের মতো করে চিন্তা করতে হবে। একজন তরুণকে যেভাবে আমরা চিন্তা করি, একজন শিশুকে যেভাবে চিন্তা করি, ঠিক তেমনই চিন্তা করতে হবে। তাদের একটা পৃথক একটা সত্তা হিসেবে চিন্তা করতে হবে এবং তাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিতে হবে। আমরা যখন তাদেরকে স্পেশাল অ্যাটেনশন দিব তখন সে তার যে এক ধরনের প্রফুল্লতা, সজীবতা নিজের মধ্য থেকে আসবে, তখন সে আমাদের সাথে মিশবে, আমরাও তাদের সাথে অনেক বেশি সময় পাস করতে পারি এবং তাদের যে আমরা বলি যে সোশ্যাল আইসোলেশনটা তারা কখনো ফিল করবে না। আমরা সবসময় একটা কথা বলে থাকি যে বি এ সোশ্যাল বাটারফ্লাই। বিদ্যুতের ক্ষেত্রে তারা প্রজাপতির মতো উড়বে, অর্থাৎ তারা সর্বদাই মানুষের টাচে থাকবে। যে একবার হয়তোবা পরিবারের ছোট সদস্যের সাথে সে সময় পাস করছে, পরবর্তী সময় সে তার পরিবারের যে তরুণ সদস্যের সাথে সে সময় অতিক্রম করবে, তারপর তার পাশের বাসার যে আছে তার সাথে সে কথা বলবে। এভাবে তাকে সোশ্যাল বাটারফ্লাইয়ের মতো করে দিতে হবে, যাতে সে সোশ্যাল স্কিল গুলা সে যেগুলো আছে তার জীবনে সে অর্জন করেছে সেগুলো সে অ্যাপ্লাই করতে পারে এবং মানুষের সাথে মানুষের টাচের মধ্যে সে থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পরিবার সদস্যরা এই ক্ষেত্রে পালন করবে প্রবীণদের মানসিক স্বাস্থ্যের ক্ষেত্রে। আরেকটি বিষয় এখানে বলেন যে ডিমেনশিয়ার ক্ষেত্রে আমি একটা সাইকোলজিক্যাল ইন্টারভেনশনের কথা বলতে চাই যে ট্রুথিয়ান ইউজ করা। অনেক ক্ষেত্রে তার হয়তো বা অনেক কিছু মনে থাকে না, এই ক্ষেত্রে তাকে একটা ট্রুথিয়ান বা একটা রুটিনের ভিতরে নিয়ে আসা এবং তাকে একটা বোর্ড ইউজ করা যদি সম্ভব হয় করে যে সে এই সময় এই খাবারটা খেয়েছে, এই সময় এই ওষুধটা খেয়েছে, বা সে ওই সময় তার ওই জায়গায় যাওয়ার কথা ছিল, সে যদি টুকিন ইউজ করে, আমার কাছে মনে হয় যে এটা খুব ইফেক্টিভ হবে। স্যার ধন্যবাদ আবু সাইদ। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি জি, চমৎকার এসছে আপনার কাছ থেকে। আমি যে পয়েন্টটা নিয়ে এসেছি, আপনি নিয়ে এসছেন, আমি সেটার সাথে আরেকটু যোগ করতে চাই। রিজু সরকারের কাছে যাবার আগে আসলে বিষয়টা সেটা হলো যে ডিমেনশিয়ার প্রেজেন্টেশনটা, ডিমেনশিয়া হলে বার্ধক্যে শুধু ডিমেনশিয়াই হয় না, আরো অনেক রকম লোনলিনেস আছে। বার্ধক্যের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে লোনলিনেস। বার্ধক্যের একটা অন্যতম অনুষঙ্গ হচ্ছে ইরিটেবিলিটি। মেজাজ খিটখিটে থাকে, বুড়োদের মেজাজ খিটখিটে থাকে, কিন্তু মেজাজ খিটখিটে কোনো অসুখ না, এটা হচ্ছে রিয়াকশন। আমরা ভুল, কারণ রিয়াকশন কমিউনিকেশনের গ্যাপ তৈরি হচ্ছে, তার প্রয়োজনটা আমরা মিটাতে পারছি না। তার একটা প্রয়োজন তিনি সেটা বলে বোঝাতে পারছেন না, এটা হচ্ছে একটা দিক। আর একটা দিক হচ্ছে এই যে সোশ্যাল বাটারফ্লাই যে কথাটা আপনি বললেন, যে রিজু সরকারের যে শ্বশুর বা শাশুড়ি যিনি আছেন তার ওনার সঙ্গে
তারা ওই বাড়িতে ওই ঘরে তাদের এই মেয়ে এবং নাতনি জামাইয়ের সঙ্গে বা ছেলের সঙ্গে ছেলে বউর সঙ্গে সীমাবদ্ধ হয়ে গেছেন, অথচ তাদের জীবনের 60-70টা বছর তাদের অন্যান্য ছেলেবেলে আছে, ভাই, কলিগ। এই যে সোশ্যাল বাটারফ্লাই যে কথাটা বললেন, তাদের সাথে কন্ট্যাক্টের যে যে ভ্যারিয়েশন করা, বারবার বিভিন্ন জায়গায় বেড়াতে নিয়ে যাওয়া, অথবা পুরনো বন্ধু বান্ধবদের সাথে আজকাল ভার্চুয়ালি অনেক যোগাযোগ করা যায়, দেখা সাক্ষাৎ করানো, কিংবা টেলিফোনে যোগাযোগ করানো, কিংবা বেড়াতে নিয়ে আসা, এর মাধ্যমে যে একটা লিঙ্কটা মেনটেন করা যায় যদি, তাহলে মানসিকভাবে তারা অনেক থাকবেন, অনেকটা ঠিক থাকবেন। আর একটা বিষয় আমি আপনাদের নজরে আনতে চাই, শুধু দর্শক শ্রোতা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে একটা দোয়া শিখিয়েছেন, যে দোয়ার একটা অনুষঙ্গ হচ্ছে আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল আরযালিল উমুর, বয়সের ভার থেকে হে আল্লাহ আমি আপনার আশ্রয় চাচ্ছি। তো বয়সের ভার একটা আসলেই একটা বড় বিষয়। এখান থেকে এই যে স্পিরিচুয়াল, ডক্টর মনোয়ার যেটা বলেছেন, যে স্পিরিচুয়াল থিওলজিক্যাল যারা মুসলমান তারা তাদের ধর্মের বিষয়টা দেখবেন, যারা অন্য ধর্মে বিশ্বাসী তারা তাদের ইয়েটা দেখবেন, অর্থাৎ ধর্মীয় জীবন যাপন করা, ধর্মীয় বিধিবিধানের ভিতরে থাকা, এইটা মানসিক পরিতৃপ্তির জন্য একটা বড় মানে উপকারী একটা অনুষঙ্গ। আমি একটা উদাহরণ দিই, বাচ্চা কখন কাঁদে? একটা বাচ্চা মায়ের কোলে শিশু তখন কাঁদে যখন সে মায়ের আঁচল থেকে, মায়ের ছায়া থেকে, মায়ের স্নেহ থেকে দূরে সরে যায়, তখন বাচ্চা অস্থির হয়ে যায়। মানুষ সে যে বয়সেরই হোক, তার ভেতরে প্রকাশ্যমান বা অপ্রকাশ্যমান, ব্যাখ্যার যোগ্য বা ব্যাখ্যার অযোগ্য এক ধরনের অস্থিরতা কাজ করে যখন সে আল্লাহর সঙ্গে সম্পর্ক থেকে দূরে সরে যায়। তো মানুষ যখনই সে আল্লাহর সঙ্গে সম্পর্কটা রিবিল্ড করতে পারবে, লিঙ্কটাকে রিটেইন করতে পারবে, তখন সে মানসিকভাবে প্রশান্তির ভেতরে এসে যাবে। এই বিষয়টা পরিবারের সদস্যরা যেমন ধরেন কোরআন শোনানোর কথা, কোরআন শোনানো যেতে পারে, কোরআনের কথা বলা যেতে পারে, হাদিসের কথা বলা যেতে পারে বাবা মার সঙ্গে বসে, এটা তাদের কাম ডাউন করবে। সাইদ সাহেব একটা কথা বলেছেন যে স্যার, আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছিলাম, আপনার পর আমি আরেকটু অ্যাড করতে চাচ্ছি স্পিরিচুয়াল সাইকোলজি নিয়ে। জি স্যার আপনি শেষ করেন, তারপর আমি। স্যার আসলে আপনি খুব আপনি বলেন, আমি জি সাইদ সাহেব বলেন আপনার। জি স্যার, আসলে আমরা অনেক সময় বলি যে ডিপ্রেশন ইজ দ্য গ্যাপ বিটুইন আল্লাহ এন্ড ম্যান। মানুষ এবং স্রষ্টার মধ্যে, সৃষ্টি এবং স্রষ্টার মধ্যে যে গ্যাপ, সেটাই হচ্ছে ডিপ্রেশন। সো স্রষ্টার সাথে আমাদের একটা সম্পর্ক যখন থাকবে, তখন কিন্তু কেউ কখনো হতাশ, দুশ্চিন্তা বা তার মধ্যে সোশ্যাল আইডিয়েশন আসে না। আর চমৎকার একটা বিষয়, আমাদের সাইকোলজির একটা নতুন একটা আবিষ্কার বলা চলে, যেটা অনেক আগেই ছিল কিন্তু আমরা সেটা অ্যাপ্লাই করছি না হয়তো বা আমাদের জ্ঞানের গ্যাপের জন্য। সেটা হচ্ছে আমরা বর্তমান সমাজে যে ধরনের সাইকোথেরাপি বলি বা কাউন্সিলিং বলি, যেটা আমরা অ্যাপ্লাই করছি, সেটা হচ্ছে অতি প্রাকৃতিক বৈজ্ঞানিক তত্ত্ব, যেটা সব ক্ষেত্রে প্রযোজ্য নয়। আমরা জানি যে মনের জন্য আমরা মনোবিজ্ঞানের মনের চিকিৎসা করছি, কিন্তু আত্মার যে রোগ, নফসের যুগ বা কল্পের যুগ, সেই জন্য কিন্তু আমাকে স্পিরিচুয়াল সাইকোলজির দ্বারস্থ হতে হবে। আপনি চমৎকার একটা কথা বলছেন, আমরা যখনই ধর্মভিত্তিক থেরাপি ইউজ করব, তখন কিন্তু আমরা জানি যে একটা মানুষ, তখন আমরা কিন্তু সফলতা দেখতে পাবো। আমরা জানি একজন মানুষ সে যখন অবসরে চলে আসে, সে কিন্তু সোশ্যালি আইসোলেটেড হয়ে যায়। তো আমরা জানি মানুষ সবচেয়ে বেশি রিলিজিয়ন প্র্যাকটিস করতে পারে যখন সে সোশ্যালি আইসোলেটেড থাকে, যখন সে নিঃসঙ্গ অবস্থায় থাকে। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে বেটার স্পিরিচুয়াল প্র্যাকটিস আমাদেরকে ডেভেলপ করতে হবে। আর যখন আমরা এই প্র্যাকটিসটা ডেভেলপ করতে হবে, যেমন প্রার্থনা করা বেশি বেশি করে, আপনি যেটা বললেন, তখন কিন্তু একটা কানেকশন তৈরি হয়ে যায় স্রষ্টার সাথে। তা সে কারোর সাথে কথা বলছে, মানুষ তো কথা বলতে চায়, বৃদ্ধ মানুষ অনেক বেশি কথা বলতে চায়, তো যার সাথে কথা বলছে যখন স্রষ্টার সাথে তার কানেকশন তৈরি হবে, তখন কিন্তু আমার মনে হয় যে পরিবারের সদস্যরা থেকে উপকৃত হচ্ছে, তাদেরকে সময় দিতে হচ্ছে না। সে হয়তো নিরিবিলি বসে কোথাও প্রার্থনা করছে, কোথাও হয়তো বা কোথাও সোশ্যাল অ্যাক্টিভিটিস করছে, কোথাও শ্রদ্ধা করছে, কোথাও দান করার করছে। এক্ষেত্রে কিন্তু তার যে মনের যে প্রফুল্লতা, মনের যে ভালোবাসা বা ভালো জায়গাটা তার মধ্যে তৈরি হয় কিন্তু। তো এই ক্ষেত্রে আমার মনে হয় যে আমরা বাংলাদেশেও স্পিরিচুয়াল সাইকোলজির প্র্যাকটিসটা ডেভেলপ করতে পারি এবং প্রয়োজন অনুসারে ক্ষেত্র বিশেষে সেটা প্র্যাকটিস করতে পারি। কিন্তু বড় দুঃখের বিষয়, বাংলাদেশের ক্ষেত্রে স্পিরিচুয়াল সাইকোলজি নিয়ে আমরা খুব কম সংখ্যক লোক জানি বা খুব কম সংখ্যক লোক এটা প্র্যাকটিস করছি। তো আমার কাছে মনে হয় যে এই সম্পর্কে আমাদের আরো অনেক কিছু জানতে হবে, অনেক বুঝতে হবে। আপনি একটু চমৎকার কথা বললেন যে এখানে স্পিরিচুয়াল সাইকোলজি একটা এক ভাই উল্লেখ করেন এখানে যে
প্রেয়ার বা প্রার্থনা করা। আমরা দেখি যে আমাদের বলা হচ্ছে কি তোমরা স্রষ্টার কাছে প্রার্থনা করো ধৈর্য এবং সালাতের মাধ্যমে। এখন একটা বিষয় একটু লক্ষ্য করেন, আমরা যখন ধৈর্য ধরবো তার মানে হচ্ছে ইসলামের শিক্ষা। আমি বলছি এখানে ব্রিদিং করার কথা, তাকে আমি প্রগ্রেসিভ মাস্কুলার রিল্যাক্সেশনের কথা বলছি, তাকে আমি অন্য কোনো একটা আই মুভমেন্ট করার কথা বলছি বা অন্য কোনো ধরনের সাইকোথেরাপি তাকে দিচ্ছি। তার মূল পয়েন্টটা কিন্তু হচ্ছে তার ব্রেনের যে ফ্রিকোয়েন্সি আছে সেই ফ্রিকোয়েন্সিকে কম রাখে। আমরা জানি যে মানুষের ব্রেনের ফ্রিকোয়েন্সি আলফা ডেল্টা, ডেল্টা থেকে ডেল্টা পর্যন্ত লেভেল আছে। মানুষের সর্বোচ্চ ফ্রিকোয়েন্সি থাকে যখন তোর আলফা থেকে ডেল্টা লেভেলে থাকে, অর্থাৎ তার ফ্রিকোয়েন্সি যখন 7 থেকে 14 উপরে থাকে, তখন কিন্তু তার মধ্যে অনেক বেশি রিপিটিভ থিঙ্কিং আসে, অনেক বেশি এক্সেসিভ বিহেভিয়ার আসে তার মধ্যে। ওই বিহেভিয়ারকে কন্ট্রোল করার জন্য আমি যখন প্রার্থনা করব, প্রার্থনা মানে হচ্ছে স্রষ্টার দিকে নিজেকে নিবেদিত করা, নিমগ্ন থাকা, তখন কিন্তু আমার মধ্যে ওই চিন্তাগুলো থাকে না। তখন কিন্তু আমি ওই প্রার্থনার মাধ্যমে একটা সাইকোথেরাপি পাচ্ছি। কিন্তু বড় দুঃখের বিষয়ে বাংলাদেশে এগুলো প্র্যাকটিস হচ্ছে না বা আমরা সেগুলো প্র্যাকটিস করতে পারছি না আমাদের জ্ঞানের গ্যাপের কারণে। তো স্যার আপনাকে অনেক ধন্যবাদ, চমৎকার একটা বিষয় আমার জন্য, যে রিলিজিয়াস সাইকোলজি জানার জন্য। আমার কাছে মনে হয় যে অন্য কখন সময় হয় আমরা অবশ্যই স্পিরিচুয়াল সাইকোলজি নিয়ে কথা বলতে পারি। ধন্যবাদ স্যার। জি জি ধন্যবাদ সাইদ স্যার। আমি আপনার বিষয়টা নিয়ে আবার আসবো আপনার কাছে। বিজু সরকার, আপনি শুনেছেন সাইদ সাহেবের কথা, আপনি আপনার অভিজ্ঞতাটা আমাদের দুঃখিত, আপনার আরেকবার একটু রিপিট করবেন স্যার? যে ওই যে আপনি আপনার সিনিয়র, আপনার শ্বশুর শাশুড়ি এবং বাবা মার যে করছেন, যত্ন নিচ্ছেন, এক্ষেত্রে ধর্মীয় অনুশাসন পালনের ক্ষেত্রে আর না করার ক্ষেত্রে তাদের ভেতরে যে পরিবর্তনগুলো হয়, কিংবা আপনার বাচ্চা কাচ্চা অর্থাৎ তাদের নাতি নাতনি তাদের সাথে থাকলে তারা যত উৎফুল্ল থাকে এবং না থাকলে তারা যখন উদ্বিগ্ন হয়, আপনার এই বিষয়গুলো, এই অবজারভেশন গুলো, এই লক্ষণগুলো মানে আপনি যে পর্যবেক্ষণ করেছেন আমাদের সাথে শেয়ার করবেন দর্শকদের উদ্দেশ্যে। জি ধন্যবাদ স্যার। আমি যেটা খেয়াল করি যে আমার শ্বশুর শাশুড়ি আমার সাথে থাকার কারণে ওনারা কন্টিনিউয়াসলি আমার বাচ্চাদেরকে সাপোর্ট দিয়ে যাচ্ছেন, তাদের সেবা যত্ন করছেন, যে কারণে আমার ছেলে তারা খুব কিন্তু সবসময় মানসিকভাবে ভালো থাকছে, তারা খুব মানে হাসি খুশিময় সবসময় থাকছে। এবং আমি একটা জিনিস দেখেছি যে আমার ছেলের মধ্যে আলহামদুলিল্লাহ বা ছেলে বা বাচ্চাদের মধ্যে একটা সেলফ ডিপেন্ডেন্সিও কিন্তু গ্রো করেছে, কারণ আমার শ্বশুর শাশুড়ি জানে যে কিভাবে মানে বাচ্চাদেরকে কেয়ার নিতে হয়, বা তারা যেহেতু খুব এক্সপিরিয়েন্স, সো এইটা কিন্তু আমার বাচ্চাদের মানসিক ডেভেলপমেন্টেও কিন্তু একটা বড় একটা হেল্প হচ্ছে। সাথে সাথে যেটা হচ্ছে যে আমার শ্বশুর শাশুড়িরাও খুব মানসিকভাবে ভালো থাকছেন, এ কারণে যে তিনিও কন্টিনিউয়াসলি একটা পরিবারের মধ্যে একটা ইনভলভমেন্ট থাকছেন, তার দুশ্চিন্তা করতে হচ্ছে না, বা ধরেন তার যে চিন্তা করার যে অন্যান্য কারণ সেটাও কিন্তু ডাইভার্ট হয়ে যাচ্ছে আমার পরিবারে সময় দেওয়ার কারণে। আরেকটা জিনিস আমি খুব স্যার বলছিলেন, সায়েদ স্যার বলছিলেন যে ধর্মীয় অনুশাসন, যেমন ধরেন আমি খুব ভালো মতো খেয়াল করেছি যে আমার বাচ্চারা খুব নামাজের ব্যাপারে খুব উদ্গ্রীব থাকে, যদিও তারা ছোট ছোট, কিন্তু আমার শ্বশুর একটু কানে কম শোনেন, কিন্তু আজান দিলে মানে আমার বাচ্চা বলে দেয় যে নানা এখন আজান হয়েছে, আপনি নামাজ পড়ে নেন। তার মানে আমার ছেলের মধ্যেও ওই বিষয়টা ঢুকে গেছে, এবং একটা পারিবারিক যে হৃদ্যতাপূর্ণ যে একটা সম্পর্ক, সেটাও কিন্তু শুধু একদিক থেকে না, দুই দিক থেকেই একটা মানে এই জিনিসটা গড়ে উঠেছে। আরেকটা জিনিস আমি মানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হলো আমার মানে শ্বশুর শাশুড়ি যে আমার সাথে, মানে আমরা সবসময় অন্যান্য পরিবারের দিকেও যদি আমরা একটু খেয়াল করি, যে ধীরে ধীরে কিন্তু আমাদের যৌথ পরিবার গুলা ভেঙে একক পরিবারে কিন্তু রূপদান করছে। তো যে কারণে যে অনেক পরিবার আমি দেখেছি, অনেক একক পরিবার গুলা খুব ফ্রাস্ট্রেশনে থাকে, কারণ তারা কিন্তু তাদের মধ্যে শেয়ারিংসটা নাই, একটা গ্যাপ থেকে যায়, মানে আমাদের সিনিয়র সিটিজেন এবং হলো যে আমরা যারা আছি অ্যাডোলেসেন্ট, তাদের মধ্যে কিন্তু একটা মানে গ্যাপ থেকে যায়। তো আমি দেখেছি যে এই মানে যারা যৌথ পরিবারে বসবাস করে তাদের মধ্যে কিন্তু যে কোনো ধরনের সমস্যা বা খুব অনায়াসেই কিন্তু এটা সলভ হয়ে যায়।
সো এইটা কিন্তু আসলে হয়ই কিন্তু আমাদের মানে পরিবারের সিনিয়র সিটিজেন থাকছে, কারণ তারা এক্সপিরিয়েন্স, তারা পরিবারে কোন দিক মানে কোন কাজটা করলে ভালো হবে, বেটারমেন্টটা তারা কিন্তু একটা ফোর্সি করতে পারে। তো আমি আমার ধন্যবাদ রিজু সাহেব, আপনি চমৎকার কথা বলেছেন যে আপনি এই বলেছিলাম 60-70-80 বছর বয়সে তারা জীবন সমাজ চালিয়েছেন, তারা অভিজ্ঞতার একটা ভান্ডার। তো আমাদের সরকার, বিভিন্ন প্রতিষ্ঠান, বিভিন্ন কোম্পানি সারা বিশ্ব থেকে এক্সপার্টদের ডেকে নিয়ে আসে, কনসালটেন্সি ফি দিয়ে তাদের প্রতিষ্ঠানের জন্য কনসালটেশন নেয়, পরামর্শ নেয়। আর আপনি যেটা বলছেন যে 51বর্তী পরিবারে বাবা মাকে সাথে রাখলে, অর্থাৎ সিনিয়র সিটিজেনদেরকে সাথে রাখলে এই কনসালটেশনটা বাচ্চাদের প্যারেন্টিং এর ক্ষেত্রে, যেটা সাইদ সাহেব একটু আগে বলছিলেন, এই প্যারেন্টিং এ বাচ্চাদের যত্নের ক্ষেত্রে, তাদের ভিতরে শিক্ষা দর্শন ঢোকানোর ক্ষেত্রে এই কাজটা এমনিতেই হয়ে যাচ্ছে 51বর্তী পরিবারের কারণে, সিনিয়র সিটিজেন বয়স্ক সংসারে থাকার কারণে। আমি একটা রুহুল সাহেবের একটা হাদিস আছে, হাদিসের একটা অংশ বিশেষ, আল বারাকা মা আকাবিরিকুম, মা আকাবারিকুম, যে বরকত যে তোমরা জীবনে খোঁজো, এই বরকতটা হচ্ছে তোমাদের মানে বয়স্কদের সাথে, অর্থাৎ বাবা মা, সংসারে যারা আকাবের তাদের সঙ্গে। তো এই জন্য বাবা মা, আত্মীয় স্বজন, এদের যত্ন প্রতিপালন হচ্ছে একজন ব্যক্তির মৌলিক দায়িত্ব। বরকতের কথা বাদই দিলাম, দায়িত্ব অবহেলা করা হবে না। এই জন্যই আমরা আমাদের সিনিয়র সিটিজেনদের প্রতিপালন এবং পরিচর্যা করতে বাধ্য। কিন্তু এইটা করলে যেটা হয় সেটা হচ্ছে যে সংসারে বরকত হয়, জীবনে বরকত হয়, ছেলেবেলেদের জীবনে বরকত হয়। এই জিনিসটা মানে এটা উপলব্ধির বিষয়, এটা বোঝা খুব কষ্ট হয়ে যায় আমাদের জন্য। এই বিষয়টা আমি এই যে ইন্টারপার্সোনাল রিলেশনশিপটা তৈরি করা এবং এটা মেনটেন করলে যে সবার মানসিক স্বাস্থ্য ডেভেলপ হয়, এই বিষয়টা আবু সাইদ সাহেব আপনার কাছে আমি দিচ্ছি, দয়া করে আপনি আমাদের একটু বুঝা বলবেন প্লিজ। স্যার আমি কিছু শুনতে পাচ্ছি না স্যার, লাস্টে শুনতে পারেন স্যার, আপনার কোশ্চেনগুলো শুনতে পারেন। যে পরিবারের সিনিয়র সিটিজেনদের প্রতিপালন এবং যত্ন নেওয়ার ক্ষেত্রে যে পারস্পরিক ইন্টারপার্সোনাল রিলেশনশিপ বিল্ড আপ হয়, এর যে একটা মনস্তাত্ত্বিক প্রক্রিয়া ইম্প্যাক্ট পড়ে, এই বিষয়টা আপনি আমাদেরকে একটু বলবেন। ওকে, চমৎকার। আসলে আমরা যেটা বলি, আমাদের পারস্পরিক একটা মিথস্ক্রিয়া ঘটে, সেটা হচ্ছে পরিবারের সাথে। আমরা জানি যে পরিবারের প্রত্যেকটি সদস্য একে অন্যের অনেক বেশি নির্ভরশীল। আমরা সেটাকে বলেছি যে ইমোশনাল ডিপেন্ডেন্সি, যে বিষয়টা আমরা জানি যে আবেগীয় নির্ভরশীলতা গড়ে তোলে এবং বজায় থাকে। আমরা দেখি যে আমাদের সমাজে যখন বা আমাদের পরিবারগুলো বা পারস্পরিক সদস্যদের মধ্যে যখন এই আবেগীয় নির্ভরশীলতা জায়গাটা তৈরি হবে, বজায় থাকে, তখন কিন্তু আমাদের যে ইমোশনাল ভেন্টিলেশন যেটাকে আমরা বলে থাকি, আমাদের মধ্যে হয়তো কিছু নেগেটিভ থট থাকে, থিঙ্কিং ইরর থাকে, সেগুলো আমরা খুব চমৎকার ভাবে প্রকাশ করতে পারি। এবং আমি যখন আমার ইমোশনটা যখন প্রকাশ করতে পারবো, প্রবীণ যখন তার ইমোশনকে তার সদস্যের কাছে প্রকাশ করতে পারে, তখন তার ইমোশনাল ভেন্টিলেশনের মাধ্যমে সে নিজের মধ্যে প্রফুল্লতা, সজীবতা সে জাগ্রত করতে পারবে। আমরা জানি যে আমরা অনেক সময় বলি যে একসাথে কাজ করার কথা বলি বা প্রবীণদেরকে কাছে আমরা পরামর্শ নেওয়ার কথা বলি, যখন তাদের কাছ থেকে আমাদের এই যে নির্ভরশীলতা, তাদেরকে আমরা আস্থার স্থানে বসাই, তাদেরকে একটা সুপিরিয়রিটি হিসেবে তাদেরকে একটা আমরা অবস্থান দিই, তার মধ্যে কিন্তু সে প্রাউড ফিল করে এবং তার মধ্যে সাইকোলজিক্যাল ওয়েলনেস বা গুড সেটা কাজ করে অনেক বেশি ভাবে। আমরা দেখি যে আমাদের সমাজে অনেক ধরনের কুসংস্কার আছে যে প্রবীণ মানে হচ্ছে অকেজিউ, তারা অনুৎপাদনশীল, কিন্তু তা কিন্তু না। আমাদের বিশ্বাস যে কোনো ধরনের ক্ষেত্র বিশেষে, যে কোনো ধরনের কাজ ক্ষেত্রে বলি বা নতুন কোন স্কিলের ক্ষেত্রে বলি, আমরা যদি প্রবীণদেরকে অন্তর্ভুক্ত করি, ইনভলভমেন্ট করি, এক্ষেত্রে কিন্তু তারা বিষয়টা খুব সহজেই লার্ন করতে পারে। আর একটা বিষয়, পরিবার সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে একজন প্রবীণের মানসিক স্বাস্থ্য সুরক্ষার ক্ষেত্রে। আমরা দেখি যে আমরা কখন বুঝতে পারবো, সাইকোলজিক্যাল সিমটম গুলো কিন্তু প্রথমেই হুট করে দেখা যায় না, এটা আস্তে আস্তে ডেভেলপ করে। আমরা দেখি যে যখন আমরা পরিবার যে দায়িত্বশীল যারা আছেন তার প্রতি আমরা যখন দেখবো যে তাদের সম্পর্ক যদি ভালো হয়, তখন আমরা দেখতে পারি যে প্রবীণদের মধ্যে এক ধরনের
অ্যাপিয়ারেন্স, এটা ড্রেস অ্যাপার চেঞ্জ আসে তাদের মধ্যে, এক ধরনের তাদের মধ্যে ডিসওরিয়েন্টেশন কাজ করে, কনফিউশন কাজ করে। যখন আমরা আমাদের পরিবারের সদস্যরা পারস্পরিক ভাবে মিলেমিশে সিদ্ধান্ত নিয়ে প্রবীণদের পাশে দাঁড়াবো, তখন কিন্তু তাদের মধ্যে ডিসওরিয়েন্টেশন বা কনফিউশনটা কাজ করবে না। আমরা জানি অনেক সময় প্রবীণদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আপনার অ্যাপিটাইট, খাবার বা খাদ্যের ক্ষেত্রে তাদের খাদ্যাভ্যাসে এক ধরনের ব্যাপক পরিবর্তন পরিলক্ষিত হয়। এক্ষেত্রে যখন প্রবীণদেরকে কেয়ার করা হয় বা তাদের প্রতি যত্নশীল হয়, তখন কিন্তু তারা তাদের খাদ্যাভ্যাসকে হুট করে পরিবর্তন করে না, বরং তখন তাদের সাপোর্টের ফলে তারা কিন্তু এটাকে নিজেকে কন্ট্রোল করতে পারে। তার মধ্যে একটা ইমোশনাল বা বিহেভিয়ারাল কন্ট্রোল তাদের মধ্যে চলে আসে। আপনি খুব চমৎকার ভাবে বলেছিলেন যে আমাদের সিনিয়র সিটিজেনের মধ্যে সবচেয়ে যে বিষয়টা বেশি কাজ করে সেটা হচ্ছে ল সেলফ ওয়ার্থ অর ল সেলফ এস্টিম কাজ করে। নিজেরা আত্মসম্মান বা আত্মহীনতায় অনেক বেশি ভোগে থাকেন, যে তারা অকর্ম, অনেক এইটা তাকে যখন ভাববে, সেটা কিন্তু আমাদের রিলেশনশিপের ক্ষেত্রে বা মিথস্ক্রিয়ার এক ধরনের ঘাটতি প্রমাণ করে। তাদের সাথে যখন আমাদের চমৎকার রিলেশনশিপ হবে, তখন কিন্তু তারা এটা কখনো ভাববেন না, বরং তারাও মনে করবে যে আই এম পার্ট অ্যান্ড পার্সেল অফ দিস ফ্যামিলি। তখন কিন্তু তাদের মধ্যে আর কোনো ধরনের পেইজি বা এনার্জি লস এগুলো কাজ করবে না। আরেকটি বিষয় হচ্ছে, আমরা জানি যে স্লিপ ডিস্টারবেন্সটা বা ইনসমনিয়াটা অনেক বেশি কাজ করে, বিশেষ করে প্রবীণদের ক্ষেত্রে। এক্ষেত্রে আমার কাছে মনে হয় যে প্রবীণদের যদি এক্সট্রা কেয়ারিং করা হয়, তাদেরকে একটু সাইকোলজিক্যাল সাপোর্ট দেওয়ার পাশাপাশি ফিজিক্যাল কিছু এক্সারসাইজ করা হয়, পাশাপাশি তাদের সাথে কিছু মানে হচ্ছে আমরা সবসময় বলে থাকি একটা বিষয় যে লাভ ইজ কন্টেজিয়াস, অর্থাৎ ভালোবাসা হচ্ছে সংক্রামক। আমাদের মধ্যে যে ভালোবাসাটা আছে, আমরা যদি তাদের মধ্যে ওই ভালোবাসাটা ছড়িয়ে দিতে পারি, তারাও কিন্তু আমাদের কাছে ভালো ব্যবহার করবে। অর্থাৎ আমাদেরকে সবসময় তাদের ব্যথায় সমবেতী বা সমবর্মী হতে হবে। আমরা যখন তাদের ব্যথায় সমবর্মী হব, সমবেতী হব, তখন কিন্তু আমরা চমৎকার আমাদের যে পারস্পরিক বন্ধনটা সেটা আমরা দেখতে পাবো। আমরা অনেক সময় দেখতে চাই যে সোশ্যাল উইথড্রয়াল কাজ করে, বিশেষ করে প্রবীণদের মধ্যে তারা অনেকটা আইসোলেশন তাদের মধ্যে কাজ করে। এক্ষেত্রে আমাদের উচিত হবে পরিবারের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে ঘোরা, তাদেরকে নিয়ে একটু তাদের স্মৃতি বিজড়িত যে স্থানগুলো আছে সেই স্থানগুলোতে যাওয়া, মাঝে মাঝে কোথাও ট্যুর দেওয়া, ঠিক আছে? এই বিষয়গুলো আমাদেরকে খুব লক্ষ্য রাখতে হবে। আরেকটা বিষয় আমরা সচরাচর যেটা দেখে থাকি সেটা হচ্ছে ওয়ার্ডিং পার্সোনালিটি ডেভেলপ করে অনেক ক্ষেত্রে, বিশেষ করে আমাদের ফিমেলদের ক্ষেত্রে এটা বেশি হয়ে থাকে, কিন্তু বৃদ্ধদের ক্ষেত্রে ফিমেল এবং মেল সবার কাছেই ওয়ার্ডিং পার্সোনালিটি, অর্থাৎ কোনো কিছুকে একটা গচ্ছিত করে রাখা, তারা অনেক বেশি সচেতন হয়ে যান তাদের নিজেদের সম্পদের বিষয়, নিজেদের যে অ্যাসেট আছে সেই বিষয়। তো এই ক্ষেত্রে আমাদেরকে একটা ভালো ব্যাখ্যা দিতে হবে যে আপনি কেন সেটা সংরক্ষণ করছেন, তারপরে আপনার কি হতে পারে খারাপ দিকগুলো আমরা যখন ওনাকে বুঝিয়ে বলবো, তখন কিন্তু নয় সেটা বুঝবেন। আরেকটা বিষয় আমরা সবসময় বলে থাকি যে ফ্রিকুয়েন্ট মুভ ফ্লাকচুয়েট করে থাকে তাদের মাইন্ড অনেক বেশি। এটাকে অনেক সময় আমরা বাইপোলার ডিসঅর্ডার হিসেবে আখ্যায়িত করে থাকি, যে তাদের মুড এক পর্যায়ে এমন থাকে, আরেক পর্যায়ে হচ্ছে অনেক বেশি হাই থাকে। তো এই ক্ষেত্রে তাদের মুড বুঝে আমাদেরকে আচরণ করতে হবে। আরেকটি বিষয়, আমাদের যদি পারস্পরিক সম্পর্কটা খুব ভালো হয়, এক্ষেত্রে কিন্তু আমরা দেখি যে খুব ঝাড়ার ক্ষেত্রে তাদেরকে একটা স্পেস দিতে হবে। আমরা সবসময় বিশ্বাস করছি একটা বেলুনকে আমরা যত বেশি পাম দিব বা তাদেরকে আমরা যত বেশি বাতাস দিব বা বায়ু দিব, ততটা ফুলবে, কিন্তু একটা সময় ফেটে যাবে। কাজে আমাদের যে প্রবীণ আছেন তারা কিন্তু আমাদের প্রতি, সমাজের প্রতি, তাদের সহকর্মীর প্রতি বা সহপাঠীর প্রতি সবসময় তাদের একটা ক্ষোভ থাকে। তাদেরকে সেই স্পেসটা দিতে হবে, তারা যেন তাদের মনের দুঃখ, কষ্ট, কান্না, হাসি, বেদনার কথাগুলা আমাদেরকে চমৎকারভাবে প্রকাশ করতে পারে। আর এটা তখনই সম্ভব যখন আমরা তাদের সাথে একটা ভালো সম্পর্ক ডেভেলপ করতে পারবো। আমরা মনে করি যে জি, ধন্যবাদ সাহিদ স্যার। আমি আপনাকে এই পার্টিকুলার জায়গায় থামালাম, কিছু মনে করবেন না, কারণ আমি চাচ্ছি এই জিনিসটাকে অ্যাড্রেস করা হোক ভালোভাবে। সেটা হলো যেটা রিজু সরকারও তার বক্তব্যে নিয়ে এসছেন। সাইদ ভাই, আমি আপনার কথাতেও পেলাম, এবং খুবই দর্শক শ্রোতা, আমি আপনাদের উদ্দেশ্য এই বিষয়টা পরিষ্কার করে রাখতে চাই। সেটা হলো যে কোনো বয়সের হোক না কেন, মানুষের একটা নৈতিক মৌলিক বিষয় হলো মানুষ যে কোনো বয়সে মনোযোগ চায়, এ সেন্স অফ রিকগনিশন, এ সেন্স অফ অ্যাপ্রিসিয়েশন। এই দুটো যদি তাকে দেয়া যায় যথা সময়, তার যখন প্রয়োজন তখন তার প্রতি লক্ষ্য রাখা হলো, তার ভেতরে যতটুকু আছে ততটুকু মূল্যায়ন করা হলো, এই দুটো যদি দেওয়া যায় তাহলে মানুষ মানসিকভাবে ট্রাঙ্কুইল হয়ে যাবে, শান্ত হয়ে যাবে। আপনি যখনই একজন মানুষকে তার যথাযথ প্রাপ্ত মূল্য রিকগনিশনটা দেবেন না, সে বিরক্ত হবে। একজন মানুষকে যখন তার প্রাপ্ত প্রয়োজনীয় মনোযোগটা তার পিছনে দেবেন না, তখন উনি নিঃসঙ্গ বোধ করবেন।
মানুষ পেটের ক্ষুধা সহ্য করতে পারে, কিন্তু অবজ্ঞার জ্বালা সহ্য করা খুব কঠিন হয়ে যায় মানুষের জন্য। এই বিষয়টা আমাদের মনে রাখতে হবে। আপনার মনে হতে পারে যে আমার বাবা বুড়ো হয়ে গেছে, তাকে আমি সংসারের দায় চাপাবো না। এটা আপনি ভালো মনে করে এটা মনে করতে পারেন যে আমি আব্বাকে বা আমার মাকে বা আমার শ্বশুরকে বা আমার চাচাকে, আমার দাদাকে আমি সংসারের ঝামেলায় টানবো না। এটা আপনার নিয়তের ভালোর কারণে আপনি করতে পারেন, ভালোর জন্য। কিন্তু বিষয়টা হচ্ছে এই, উনি চান এই সংসারটা উনি করেছেন, উনি তৈরি করেছেন, উনি চান এটার সাথে ইনভলভমেন্ট। আপনি যদি সিদ্ধান্ত নিয়েও থাকেন, সেটা আপনার নেওয়া সিদ্ধান্তটাই আপনার বাবা মার সাথে শেয়ার করেন। তাহলে তাদের মনে হবে যে হ্যাঁ, আমার সন্তান আমাকে, আমি এই সংসারের পার্ট অ্যান্ড পার্সেল, আমি এই সংসারে আমার ইনভলভমেন্ট আছে, আমি এই সংসার থেকে অবজ্ঞার ভারে সয়ে যায়নি। অর্থাৎ আপনি যদি তাকে সম্পৃক্ত রাখেন, তো তার মানসিক প্রশান্তির জন্য একটা ভালো কাজ করবে। আপনি একটা সিদ্ধান্ত নিতে যাচ্ছেন সংসারে, ছোটখাটো সিদ্ধান্ত, যত ছোটই হোক না কেন, সেটাও যদি আপনার বাবা মার সাথে, সিনিয়র সিটিজেনের সাথে শেয়ার করেন, তাহলে মনে হবে আপনি তাকে রিকগনিশন দিচ্ছেন, তার মতামতের মূল্য দিচ্ছেন। এই রিকগনিশনটা মানুষ চায়, বয়স যাই হোক না কেন। আপনি যদি এই রিকগনিশনটা দেন, তাহলে তিনি মানসিকভাবে সুস্থ থাকবেন। আর একটা কথা, জনাব বেলাল হোসেন সাহেব প্রশ্ন করেছেন যে how to prevent early onset of dementia. Well, that's a very, very vital and very good question. Early onset of dementia যদি এসেই যায়, ডিমেনশিয়া তো আসলে আমরা বুঝি যে এটা আস্তে 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 গ্র্যাজুয়ালি এটা প্রোগ্রেস করতে থাকবে। এভরি পার্ট অফ লাইফ এটা একসময় এফেক্ট করে। তো আসলে এবং এটার কোনো নিরাময়যোগ্য চিকিৎসাও নয়, এটা নন কিউরেবল ডিজিজ, ক্রিপলিং ডিজিজ বলা হয় ওয়েস্টে। এখন বিষয়টা হলো যে আমার যদি ডিমেনশিয়া, এমন কি কিছু করতে পারবো যে ডিমেনশিয়া আমার হবেই না? বিষয়টা যদি এমন হয়, যদি করা যায়, আমাদের সেই চেষ্টাটা করা উচিত। এটা নির্ভর করে হচ্ছে লাইফ প্যাটার্নের উপরে, একটা নির্দিষ্ট জীবন প্যাটার্নের উপরে। আমরা রিসেন্টলি গবেষণা আপনারা, বিনয়ের সঙ্গে বলে রাখি, আমার মন ও মানসিক স্বাস্থ্য বইটা যদি কেউ পড়ে থাকেন, তো সেখানে দেখবেন আমি এই গবেষণা রেফারেন্স এনেছি, এই গবেষণাটা উল্লেখও করেছি। সুইজারল্যান্ড, জেনেভা, সুইজারল্যান্ড, সুইডেন এবং কানাডাতে কয়েক হাজার, প্রায় 38,000 পেশেন্টের উপরে, ক্লায়েন্টের উপরে সার্ভে হয়েছে 10 বছর ধরে গবেষণা করে তারা একটা নিয়ে আসছে। আমি সেই গবেষণার সারসংক্ষেপ কিছু তুলে ধরছি। যে বিশেষ লাইফ প্যাটার্ন বলতে আমরা কি বোঝাচ্ছি? আমরা বিশেষ লাইফ প্যাটার্ন বলতে বোঝাচ্ছি হচ্ছে যারা একটা নিয়ন্ত্রিত জীবন, রুটিনের ভিতরে জীবন কাটান। স্মোক যারা করেন না, তাদের ভিতরে ডিমেনশিয়া, ভাস্কুলার ডিজিজের সম্ভাবনা কম। যাদের ভিতরে ভাস্কুলার ডিজিজের সম্ভাবনা কম, তাদের ভিতরে ভাস্কুলার ডিমেনশিয়া হওয়ার সম্ভাবনা খুবই কম। যাদের ভিতরে অ্যালকোহলিজম নাই, বা অ্যালকোহল বা ওই জাতীয় কোনো নেশা জাতীয় দ্রব্য যারা সেবন করেন না, তাদের ভিতরে আলজাইমার্স ডিজিজ হওয়ার সম্ভাবনা কম। ফ্যাটি ফুড যারা কম খান, হাই স্যাচুরেটেড ফ্যাট, হাই রিচ ফ্যাটি ফুড যারা কম খান, তাদের ভেতরে এটা কম হতে দেখা যায়। তার মানে এই না যে না খেলে হবে না, আর খেলে হবেই, কিন্তু এটা জরিপের কথা বলছি আমি। যারা অপেক্ষাকৃত ক্লোজ ফ্যামিলিতে বসবাস করেন, তাদের ভিতরে ডিমেনশিয়ার উপস্থিতি কম দেখা যায়। যারা অ্যাক্টিভ লাইফ লিড করেন, যারা নিয়মিত ব্যায়াম করেন, নিয়মিত খাবারটা নিয়মিত খান, যাদের ঘুমটা নিয়মিত, যারা ঘুমের অভ্যাস আছে, তাদের ভেতরে এই ডিমেনশিয়া, আলজাইমার্স এই জাতীয় ডিজিজ, আবার লোনলিনেস, এগুলো আসার, এই অসুখগুলো কম। তো এইভাবে আমরা নিয়ন্ত্রিত লাইফ, রুটিন লাইফ লিড করে, হাই ফ্যাট, হাই রিচ প্রোটিন, হাই প্রোটিন কম খেয়ে, তারপরে অতিরিক্ত খাবার বর্জন করে, স্মোকিং বর্জন করে, অ্যালকোহলিজম সহ অন্যান্য যে নেশাগুলো আছে এগুলো বর্জন করে এই লাইফগুলো যদি লিড করি। আর একটা বিষয় হচ্ছে, এটা অ্যামেজিং, এটা আমি খুব অবাক করা বিষয়, সেটা হচ্ছে 38,000 জনগোষ্ঠীর ভিতরে, পৃথিবীর কয়েকটা দেশে 38,000 জনগোষ্ঠীর ভিতরে একদল বিজ্ঞানী জরিপ করেছেন। গত 10 বছর ধরে জরিপটা হয়েছে। জরিপের ফলাফল দেখা যাচ্ছে যে যারা প্রতিবেশীদের সাথে, বাড়ির আশেপাশে, সমাজের অন্যান্য লোকের সাথে সম্পর্ক উন্নয়ন করেছেন বা ক্লোজ ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রেখেছেন, তাদের ভেতরে অ্যাংজাইটি, ডিপ্রেশন এবং ডিমেনশিয়ার সংখ্যা মানে মানে অনেক অনেক কম। অথবা ডিপ্রেশনে আক্রান্ত হয়েছেন,
এর পরবর্তীতে তারা পার্ট অফ দেয়ার ট্রিটমেন্ট, তাদের চিকিৎসার পরিকল্পিতভাবে চিকিৎসার অনুষঙ্গ হিসেবে নিজেদের আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের সাথে সম্পর্ক উন্নয়ন ঘটিয়েছেন, তাদের ডিপ্রেশন কেটে গেছে খুব তাড়াতাড়ি। এই সার্ভেটা হয়েছে কানাডা, সুইডেন এবং সুইজারল্যান্ডের যৌথ বিজ্ঞানীদের। আমি এর রেফারেন্সটা আমার বইতে দিয়েছি। তো আমি বেলাল ভাই, আপনার প্রশ্নের উত্তরে এককভাবে কোনো একটা কথা বলা যাচ্ছে না যে এই কাজটা করলে আপনার ডিমেনশিয়া হবে না। এটা একটা সার্টেন লাইফ প্যাটার্নের উপরে নির্ভর করে। কাজে আমাদের জীবনাচার। আর একটা বিষয় হচ্ছে, যত বেশি মানুষ সেজদা করবে, এটা মুসলমানদের জন্য বলছি, যত বেশি সেজদা করবে এবং যত প্রলম্বিত সেজদা করবে, তত বেশি তার এই যে সাইদ আবু সাইদ সাহেব সেটা নিয়ে এসছেন, এই আমাদের যে ইলেকট্রোম্যাগনেটিক ফিল্ডের কথা, ব্রেনে যে ইলেকট্রিক্যাল ইম্পালস গুলো, এটা ইমব্যালেন্স হয়ে যাচ্ছে রাগে, ক্ষোভে, দুঃখে, কষ্টে, তারপরে পরিশ্রমে, আমাদের সারাদিন আমাদের এটা হচ্ছে। আমরা সেজদার মাধ্যমে এবং নিয়মিত সময় মতো ঘুমের মাধ্যমে, পর্যাপ্ত ঘুমের মাধ্যমে এই ব্যালেন্সটা ঠিক করে আনতে পারি। ফলে হয় কি, আমাদের ব্রেন যদি ঠিক মতো নারিশমেন্ট পায়, অর্থাৎ অক্সিজেন পায়, তাহলে আমাদের ব্রেন ডেথ সেল ডেথ কম হবে। আর ব্রেন সেল ডেথ কম হলে ডিমেনশিয়া আলটিমেটলি থাকবে না বা হবে না। তো এনিওয়ে, আমি আজকে আর বেশিক্ষণ করব না, আমার 1 ঘন্টা হয়ে গেছে, পুরো মাত্র 1 ঘন্টা হয়ে গেছে। সাইদ আবু সাহেব, আপনাকে আমি শেষ কথা বলার জন্য 1 মিনিট সময় দিচ্ছি, দয়া করে। না, আপনি বরং আগে রিজু সরকার বলেন, প্লিজ। রিজু সরকার, আপনি 1 মিনিটে আপনার বক্তব্যটা উপস্থাপন করেন আমাদের দর্শকদের জন্য, এরপরে সাইদ আবু সাহেব আপনার কাছে যাচ্ছি। জি, রিজু সরকার। জি স্যার, ধন্যবাদ। আজকে খুব গুরুত্বপূর্ণ ডিসকাশন হলো এবং অনেক কিছু আমি জানতে পারলাম আজকের ডিসকাশনের মাধ্যমে। তো আশা করছি যে যে ডিসকাশন গুলো হলো সেটা আমাদের জীবনে ভালো কিছু বয়ে আনবে, সেই শুভকামনায় আসলে একাডেমি 21 এর জন্য দোয়া থাকলো এবং হলো আমি শুভকামনা জানাই যাতে একাডেমি 21 আরো দীর্ঘ তাদের পথ চলা অব্যাহত রাখুক এবং হলো আপনাদেরকেও ধন্যবাদ জানাচ্ছি। ধন্যবাদ জনাব সাইদ সাহেব, রিজু সরকার স্যার। আমি জনাব সাইদ আবু সাইদ, আপনি দয়া করে আমাদের শেষ কথাটা বলবেন। আমি জানি আজকে যে বিষয়টা আছে, এটা বিশাল একটা বিষয়, এটা নিয়ে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন কথা বলতে পারবেন আপনি। আমরা এই প্রসঙ্গে আমরা আরো ভবিষ্যতে আরো বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা আসবো। আজকে আপনি শেষ কথাটা বলুন। আসলে আজকে খুব চমৎকার একটি বিষয় নির্ধারণ করা হয়েছিল, প্রবীণদের মানসিক স্বাস্থ্য। আসলে প্রবীণদের পাশে শুধু পরিবার দাঁড়ালে হবে না, সমাজ, রাষ্ট্র, গোটা সোসাইটিকে আমরা যদি চিন্তা করি, প্রত্যেকটা প্রতিষ্ঠানকে এই প্রবীণদের পাশে দাঁড়াতে হবে। বড় দুঃখের বিষয়, আমরা দেখতে পাই যে বাংলাদেশকে এখনো ওল্ড এজ হোম, সেফ ওল্ড এজ হোম তৈরি করা হয়নি। আমি মনে করি আমরা যখন বা যেদিন অল সেফ অল হোম তৈরি করতে পারবো প্রবীণদের জন্য, ততদিন আমাদেরকে সেই সময় আমরা আমাদের প্রবীণদের ন্যায্য পাওনা আমাদের প্রতিষ্ঠান আমরা পরিশোধ করতে পারবো বলে আমি আশাবাদী। আরেকটি বিষয়, সবাইকে অনেক ধন্যবাদ, খুব চমৎকার আলোচনা করেছেন সবাই। আর একাডেমি 21 কে আবারও ধন্যবাদ জানাচ্ছি। আর ইনশাআল্লাহ ভবিষ্যতে নতুন কোনো বিষয় থাকলে অবশ্যই আমাদের আলোচনা আমরা চালিয়ে যাব। আর আসলে কিছু টেকনোলজিক্যাল কিছু প্রবলেম তো থাকে, আসলে সেটা সবাই ফেস করছি আমরা। আমার মনে হয় যে আমাদের অনুষ্ঠানটা আরো খুব চমৎকার হতো যদি আমরা টেকনোলজিক্যাল প্রবলেমটা ফেস না করতাম। তো যাই হোক, সমস্যা নেই, ইনশাআল্লাহ আমরা আমাদের বর্তমানের অর্জনগুলো নিয়ে আমাদের ভবিষ্যতে আমরা প্রবীণদের জন্য, মানুষের জন্য, মানবতার জন্য আমরা কাজ করে যাব। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ধন্যবাদ জনাব সাইদ সাহেব, ধন্যবাদ রিজু সরকার। একাডেমি 21 এর পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা আপনাদের মূল্যবান সময় আমাদের দিয়েছেন। আর যারা এসেছিলেন, আমাদের বারিউল সাহেব এসেছিলেন আজকে হোস্টিং করার জন্য, কিন্তু টেকনিক্যাল কারণে উনি থাকতে পারেননি। একইভাবে ডক্টর রেহান ট্রাফিকের ভেতরে আটকে গিয়েও উনি গাড়ির ভেতর থেকে জয়েন করেছিলেন, কিন্তু নেটওয়ার্ক এবং টেকনিক্যালিটির কারণে উনিও থাকতে পারেননি। আমরা এই জন্য শুধু দর্শক শ্রোতা আপনাদের কাছে ক্ষমা প্রার্থী। একাডেমি 21 আগামীতে এই বিষয়টা নিয়ে আবার আসবে। আসেন আমরা এমন একটা সমাজ তৈরি করি যে সমাজে আমাদের প্রবীণরা, যারা আমাদের পারিপার্শ্বিক এই সমাজটাকে তৈরি করেছেন তাদের জীবনের শ্রম এবং সর্বস্ব দিয়ে, আজকে যে সমাজের উপরে ভিত্তি করে আমরা আমাদের যার যার অবস্থান করছি, এই সমাজটা যারা বিনির্মাণ করেছেন, সেইটা প্রবীণদেরকে এমন একটা সমাজ দেই
যে সমাজ তাদের দুঃখ বুঝবে, তাদের প্রয়োজন বুঝবে এবং তাদের প্রয়োজনীয় সকল রসদ ভালো থাকার জন্য, শেষ জীবনের শেষ অঙ্গনটা, শেষ সময়টা ভালো থাকার জন্য প্রয়োজনীয় রসদ যোগান দেবে। একটা প্রবীণ হিতৈষী সমাজ আমরা সবাই মিলে তৈরি করি। প্রবীণরা যদি ভালো থাকে, সমাজ ভালো থাকবে, আর সমাজ ভালো থাকে আমরা সকলেই ভালো থাকবো। আবার কখনো দেখা হবে ইনশাআল্লাহ আগামী সপ্তাহে। আমরা এই বিষয়টা নিয়ে আবারও আলোচনা করব। জনাব আবু সাইদ সাহেব এবং জনাব ইউজি সরকার, আপনাদের সকলকে, এবং আজকে স্টুডিও ম্যানেজ করেছেন আমাদের আবু তারেক। আবু তারেক, আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।